আসসালামু আলাইকুম। এই গল্পের প্রথম পর্ব আপলোড করা হয়েছিল। এখন দ্বিতীয় পর্ব সহ পুরো গল্পটা একসাথে দিলাম। যারা প্রথম পর্ব শুনেছেন তারা ১ ঘন্টা ৯ মিনিটের পর থেকে শুনবেন। আর যারা শোনেননি তারা প্রথম থেকে শুনবেন। ধন্যবাদ। স্তব্ধ শহর, রাস্তায় নেই মানুষ, অন্ধকার রাস্তা, ল্যাম্পপোস্টের আলোটা আজ নেই। হুট করে একটা গাড়ি ঝড়ের গতিতে চলে যায় অন্য রাস্তা দিয়ে। পেছনে ২ থেকে ৩টা গাড়ি। একটু সামনে যেতেই সামনে থাকা গাড়িটা উধাও হয়ে যায়। পেছনে থাকা গাড়িগুলা থেমে যায়। কিছু লোক গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে দেখে, অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। হঠাৎ কারেন্ট চলে আসে। সামনে থাকা মানুষগুলো চমকে ওঠে। কিরে, কবির পালিয়ে গেল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আরে কে পালিয়ে গেল রে? যে গেছে সে তো পালানোর মানুষ না, সে তো ভয়ঙ্কর একটা মানুষ, যার চোখের চাহনিতে তাকালেই মৃত্যু। তারা পেছনে তাকিয়ে দেখে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, গায়ে কোট পরা, চুলগুলা পেছনে শক্ত করে খোপা বাঁধা, চেহারায় মায়াবীর ভাব, চোখের চাহনিতে আছে হিংস্রতার তেজ। ওহ, তাহলে পালাস নাই, সামনে আছিস, বলতে হবে তো সাহস আছে। এই লেডি গ্যাংস্টার নীলা ভয় পাবার মেয়ে না, ভয় দেখাতে ভালোবাসে এই নীলা। তোদের আয়ুটা কমে গেছে, বিদায় নিতে হবে তোদেরকে। দেখা যাক কে কাকে বিদায় করে। এই কবির মালটাকে বশ করে নিয়ে চল গোপন জায়গায়। তাদের কথায় নীলা হেসে দেয়, তলোয়ার মাটিতে রেখে বলে, আয়, মাটিতে রেখে দিচ্ছি, খালি হাত চালাই আজকে। খালি হাতে লাগার মজা আজকে বুঝাবো তোকে। এই শালা দাঁড়িয়ে আছিস কেন? যা একটু বুঝা গিয়ে। সামনে এগিয়ে যায় ছেলেগুলা। একজন যেতেই নীলা তার ডান হাতের আঙুল দিয়ে ছেলেটার চোখ দুটো তুলে নেয় হাতে। এসব দেখে বাকি ছেলেগুলা জায়গায় দাঁড়িয়ে যায়। নীলা হাত ঘুরিয়ে নেয়। দাঁড়িয়ে পড়লি কেন? আয় বস, করবি না আমাকে? এই একেবারে মেরে ফেল শালেকে, বেঁচে থাকলে তোদেরকে ও উপরে পাঠিয়ে দেব। নীলা মাটি থেকে তলোয়ার হাতে নিয়ে সবাইকে মেরে ফেলে। রক্তের তাজা গন্ধ তার নাকে যাচ্ছে, আনন্দ পাচ্ছে সে। হঠাৎ মন খারাপ হয়ে যায় নীলার। সামনের গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে থাকে বাসার উদ্দেশ্যে। মন ভালো নেই। রাত ২টা বেজে ১৩ মিনিট। সে বাসায় আসতেই তার বাবা ফরিদ সাহেব বলে, বাসায় আসছিস কেন? রাতটা বাইরে কাটিয়ে দিতে পারতি। বাবা, কোনো কথা বলবা না, মন ভালো নেই। আর মা কোথায়? আমি জানি না, তুই খুঁজে দেখ। কিরে নীলা, তুই এত লেট করলি কেন? তোকে আর কতবার মানা করব যে তুই মেয়ে মানুষ, কেন এত রাতের বেলায় বাইরে থাকিস? মা, তুমিও শুরু করে দিলে? ধুর, তোমাদের সাথে কথা বলাই ভুল হয়েছে, আমি গেলাম। চলে যায় নীলা ওপরে। মনের ভাবটা তার ভালো নেই। হঠাৎ মন ভালো হয়ে যায় তার। দিনের বেলায় সূর্যের আলো দেখতে ভালোবাসে নীলা। অন্ধকার, বিরক্ত, সবার আলো ভালো লাগে। আর নীলার অন্ধকার আজব একটা ব্যাপার। নীলা ফ্রেশ হয়ে খাটে বসতেই তার ফোনে কল আসে। সে ফোন হাতে নিয়ে নাম্বার দেখে বিরক্ত বোধ করে রাগী ভাব নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভালো লাগছে সবটাই, এর শেষটা কি হতে পারে ভেবে দেখিস। এর শেষ আবার কি হবে? এর শেষ একটাই, সেটা হলো তোদেরকে উপরে পাঠিয়ে দেওয়া। দেখা যাক। কল কেটে দেয় ওপাশ থেকে। নীলা রেগে যায়, টেবিলে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। শব্দ শুনে তার মা বাবা দৌড়ে আসে। কি হয়েছে? আর প্রতি রাতে এসব করিস কেন তুই? আমাদেরকে একটু শান্তি তো দে। আর কত জ্বালাবি আমাদেরকে? মা, আমি তোমাদেরকে জ্বালাই? ওকে, চলে যাব, চিন্তা করো না। আর কোন দিকে যাব না, যাব উপরওয়ালার কাছে। দেখো তোমার মেয়ে কি বলে। মা বাবা কতটা বিরক্তের পর এসব বলে, সে কি বুঝছে না? জানি না আমি কিছু। আর তোমাকে বলে দে, আমার মেয়েকে আর কখনো এসব বলবে না, বলে দিলাম। হ্যাঁ, এখন তো আমারই দোষ হয়ে গেছে। চুপ, চলো। আর নীলা, খেয়ে ঘুমাবি, টেবিলে খাবার রাখা আছে। বের হয়ে যায় নীলার মা বাবা। খাটে লুটিয়ে পড়ে নীলা। সিলিং ফ্যান ঘুরছে ওপরে। বিছানায় থাকা এসির রিমোটটা হাতে নিয়ে বাড়িয়ে দেয়। 10 মিনিট চলতে থাকে 12টি এসি। রিমোটের লাল বাটন চাপ দিয়ে
বন্ধ করে দেয় এসি। ঘুমিয়ে পড়ে নীলা। খাবারের জায়গায় খাবার পড়ে আসে। সকালবেলা নীলা ঘুম থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নীলার রুমে চা নিয়ে আসে বাসার কাজের লোক। দাঁড়িয়ে আছে চা হাতে। টেবিলে রেখে যা। আচ্ছা আপা। নীলা চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে যায়। ডান হাতে তোয়ালা, মাথার চুলের পানি মুছে তোয়ালা রেখে চা খেয়ে রেডি হয়ে চলে যায় নিচে। টেবিলে বসে আছে তার মা আর বাবা। নীলার দিকে তাকিয়ে তার বাবা বলে, কিরে আজকে সকালে উঠলি মনে হচ্ছে? মনে হচ্ছে না বাবা, এটাই হবে এখন থেকে। তোমাদেরকে আর চালাবো না। আর আমি কলেজে গেলাম। আরে খেয়ে যা। না মা, কলেজে গিয়ে খেয়ে নিব। নীলা চলে যায় কলেজে। তার মা বলেন, দেখো তোমার মেয়ে না খেয়ে চলে গেল। মা বাবা ছেলে মেয়েকে যতই বকাঝকা করুক, তারা তো তাদের ভালোর জন্যই বলে। সেটা তোমার মেয়ে বুঝবে না। কলেজের মাঠ ভর্তি মানুষ। নীলা কলেজের মাঠে আসতেই চোখ যায় ভিড় করা মানুষদের দিকে। নীলা বুঝে যায় হয়তো কেউ র্যাগের শিকার হচ্ছে। নীলা হাঁটতে থাকে সেদিকে। কাছে যেতেই শুনতে পায়, শালা নতুন কলেজে এসে লুচ্চামি করিস, আজকে তোর খবর আছে। নীলা এইসব শুনতেই ভিড় ঠেলে ভেতরে যায়। কি রে নীরব, কি হয়েছে? আর ছেলেটাকে এভাবে মারতেছিস কেন? আরে আজকে কলেজে এসেই লুচুটা লুচ্চামি করছে। হ্যাঁ আপু, আমার ওড়না ধরে টান দিয়েছে। তোদের স্বভাব আমি জানি। যা এখান থেকে। আর এই ছেলে, তোমার নাম কি? আর কলেজে কি নতুন আসছো? আমার নাম নীল, আর আজকে নতুন আসছি এই কলেজে। আসতেই তারা আমাকে এখানে র্যাগিং করছে। হয়েছে, আর কিছু বলবে না। থাকো কোথায়? এই সামনেই। যাও, কেউ কিছু বললে আমাকে বলবে। জি আপু। নীলা মাথা নিচু করে চলে যায়। গাছতলায় গিয়ে বসে। ব্যাগ থেকে বই বের করে বইয়ে মনোযোগ দেয়। নীলা সেখান থেকে চলে যায় ক্লাসরুমে। নীলা বই পড়তে থাকে। হুট করে কেউ এসে বলে, এখানে আসার মানে কি? কেন এসেছো এখানে? নীলা মাথা নিচু করে চলে যায়। গাছতলায় গিয়ে বসে। ব্যাগ থেকে বই বের করে মনোযোগ দেয়। নীলা সেখান থেকে চলে যায় ক্লাসরুমে। মাথায় চিন্তার ছাপ মনে হচ্ছে নীলার। অতীতে চেনা কেউ তার শহরে পা রেখেছে। নীল বই পড়তে থাকে। হুট করে নীলা এসে বলে, বলার প্রয়োজন মনে করছি না। আমার প্রয়োজন আছে। কেন এখানে এসেছো? ফিরোজ শুধু আমার শিকার। আমি বাদে অন্য কেউ তাকে টার্গেট করলে তার জীবন অযথাই মরে যাবে। হোক সেটা তুমি বা অন্য কেউ। নীলার কথায় নীল মুচকি হাসে। বই ব্যাগে রেখে জায়গা থেকে উঠে চলে যায়। নীলা অবাক, নীল কেন এমন করবে? তার অতীতে তো তেমন কিছু নেই। তাহলে সে কেন শিকারকে শিকারি করতে এখানে চলে আসছে? নীলা ভাবতে থাকে এর পেছনে কি আছে। নীল কেন এইসবে আসবে? সে তো সাধারণ মানুষ। তাহলে তার চোখে হিংস্রতার তেজ মানে অন্য কিছু হতে চলেছে। রাত 10:57। নীরব রাস্তায় চারিদিকে আলো ছড়াছড়ি। পাশ থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। খাবার পেয়েছে কুকুরের দলেরা। নীলের কাঁধে ব্যাগ ঝুলানো। কোথায় যাবে সে নিজেও জানে না। নীল ভাবে, নতুন শহর, কোথায় পাবো তাকে? হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এত চিন্তার কোনো কারণ নেই। মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যাও, দেখবে কাজ সফল হবে। জি স্যার। কল কেটে যায়। নীল সামনে এগোতেই কিছু লোক এসে ঘিরে ধরে তাকে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। এত রাতে মানুষের দেখা রাস্তায়। তারা বলে, চল আমাদের সাথে। কোথায় যাব? আর কে তোরা? সেটা জায়গায় গেলেই বুঝবি, চল। নীল মুচকি হেসে বলে, চল যাওয়া যাক। হাঁটতে থাকে তারা। পকেট থেকে ফোন বের করে নীল না জানা ভাবে ছোট্ট SMS করে অন্য কাউকে। SMS পেয়ে অন্য কি হিংস্রতার রূপ নেয়। বের হয় সে বাসা থেকে। নীল বাগান বাড়িতে দাঁড়িয়ে আছে। পাশে কেউ নাই। এক ঘন্টা হবে সে দাঁড়িয়ে আছে। কেউ এসে বলে, চল ভিতরে। ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে ভেতরের দিকে। রাগ চড়ে যায় নীলের গায়ে। হাত ঘুরিয়ে পেছন থেকে পিস্তল নিয়ে শুট করে তার কপাল বরাবর লুটিয়ে পড়ে তার লাশ। এসব দেখে অবাক অন্য কেউ। বাহ, ভালোই তো পারিস রে। তা এত রাগ কোথা থেকে আসে ভাই? এখানে এনেছিস কেন? আর এসে মনে হচ্ছে ভালোই হয়েছে। নাবিল কারণ ছাড়া কোনো কাজ করে না। বাংলাদেশের ছেলে ভালোই ছেলে, এখানে এসে নিজের মৃত্যুটা নিজেই টেনে এনেছিস।
নিজের মৃত্যু হাসালি রে। আমার কথায় হাসে সবাই, কাজের কথায় আসি। নীলা কোথায়? জানা জরুরি নাকি? হে জরুরি। টাকা তুলে দে আমাদের হাতে। নিজের ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিলে এটা কেমন দেখায় বল? করতে হবে, আর না করলে সোজা উপরে পাঠিয়ে দেবো। নাবিলের কথায় নীল মুচকি হাসে, পিস্তল তাক করে নীলের কপালে। বল নীলা কোথায়? ঠোঁটে এক চিলতে মুচকি হাসি নিয়ে বলে, আছে হয়তো 400 ফিট দূরে। মানে কি বলতে চাইছিস তুই? ডান পাশ থেকে ঠিক 400 ফিট উপরে আছে নীলা, কাঁধে M70 স্নাইপার ঠেকানো। হিংস্র হয়ে আছে সে। নিজের ভালোবাসার ক্ষতি হোক তা সে চায় না। নীলের কথায় ভয় পায় নাবিল। চারিদিকে তাকিয়ে বলে, 4টা বুলেট এসে লাগে নাবিলের বুক বরাবর। পড়ে যায় সে মাটিতে। ছেলে পেলে এগিয়ে আসার আগে লাশ হয়ে যায়। নীলা লাফ দিয়ে উপর থেকে নেমে বলে, চলো আমার সাথে। কোথায় যাব? চলো বলছি। বেশি কথা বলবে না। তুমি হয়তো জানো আমি বেশি কথা পছন্দ করি না। চুপ হয়ে যায় নীল। বাইকের সামনে এসে নীলা বলে, এই নাও চাবি, এই ঠিকানায় চলে যাও, আমি সময় মতো চলে আসবো। সকালবেলা মনের শান্তিতে ঘুমাচ্ছে ফিরোজ। চিন্তা নেই তার। এই শহরের মানুষ তাকে ভয় পায়। বুক ফুলিয়ে চলে সে। নারী পাচার তার নেশা। দিনের বেলা ভালো মানুষ, রাতের বেলা তার চেয়ে খারাপ মানুষ হয় না। বালিশের পাশে ফোন রাখা, রিং হচ্ছে ফোনে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে, বস, সে নাবিলদের সাথে থাকা সবাইকে মেরেছে, সাথে নাবিল। জানা আছে, ফোন রাখ। ওপাশ থেকে কল কেটে দেয়। বিছানা ছেড়ে ওঠে ফিরোজ, মুখে মুচকি হাসি। এটি তাহলে সেই হিংস্রচিতা বাঘিনীটা? খেলাটা ভালো করে খেলতে হবে, সাথে আবার তার প্রেমিক। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে ফিরোজ। ফোন হাতে নিয়ে কল দেয় অন্য কারোর নাম্বারে। পুকুরের মাছ পুকুরে থাকাই ভালো, কাদা চলতে কষ্ট হবে। সেটা দেখা যাবে। লড়াই কাদায় থেকেও করা যায়। লড়াই? ওপাশ থেকে কল কেটে দেয়। ফিরোজ হেসে দেয়, তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এক রুমে 2টা মানুষ, একজন সোফায় শুয়ে আছে, অন্য একজন খাটে। হুট করে নীলা বলে ওঠেন, এখানে এসেছো কেন তুমি? তুমি হয়তো জানো আমি অনেক কিছুই করতে পারি, আর তুমি যেই কোনো মতলবেই আসো না কেন, আমার শিকার থেকে দূরে থাকবে বলে দিলাম। এই কথায় হেসে দেয় নীল। হাসিটা রহস্য তা বুঝতে পারে নীলা। নীলা বিছানা ছেড়ে উঠে বলে, হাসছো যে? হাসার কথা তাই হাসছি। সে খুবই ভয়ঙ্কর একটা মানুষ। আমি কে সেটা হয়তো তুমি জানো, আর তুমি আজকে এখান থেকে চলে যাবে। নীলার রেগে কথা বলাতে নীল সোফা ছেড়ে উঠে বসে। নীলার রাগের লুক দেখে নীল চলে আসে বাহিরে, শেষ কথা বলে, চলে যাচ্ছি, প্রয়োজন হলে ডাকবে, চলে আসবো। না আসলেই খুশি হব। কথা না বাড়িয়ে বেরিয়ে আসে নীল। চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে ব্যাগ। চলে যায় বাস স্ট্যান্ড। বাসে উঠে বসতেই কেউ বলে, যদি চলে যাবি তাহলে কেন আসছিস সেখানে? চলে যাবার মানুষ এই নীল না। যেই কাজে আসছি সেটা শেষ করেই যাব। অবাক অন্য পাশের ছেলেটা। সে নেমে যায় বাস থেকে। নীল বাসেই বসে আছে, নাই কোনো চিন্তা। বাস চলতে লেট করলে নীল বলে, কি হলো ভাই, যাবেন না? ভাইজান যাব, সামনে মনে হয় কিছু হয়েছে। নীল গাড়ি থেকে নামতেই সামনে কিছু মেয়ে 2টা ছেলেকে পেটাচ্ছে। নীল দেখেই অবাক, এটা আবার কোন শহরের বাবা? মেয়েরাও ছেলেদেরকে পেটায়? এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো, না হলে পিঠানি খেয়ে মরতে হবে। এই শালা, কোথায় যাস? এখানে নেমেছিস কেন? আর এইভাবে কাঁপছিস কেন? প্লিজ আপু, আমাকে কিছু করিয়েন না। আমি এই শহরে নতুন আইছি। কিরে নূপুর, মালটা তো আবাল মনে হচ্ছে। আবাল হলেও সেই হটরে, বডি কিন্তু সেই। তুই কি প্রেমে পড়ে গেলি নাকি? আরে না, চোখের ভালো লাগা। আপু, আমাকে যেতে দিন। এখানে থাকলে বুক ফেটে মরে যাব। কোথায় যাবি? থাকার জায়গা আছে তোর? জি না। তাহলে চল আমাদের সাথে। না না, আপনাদের সাথে যাব কেন? সামনে আমার ফুফুর বাসা আছে, সেখানেই থাকবো। তাহলে প্রথম যে বললি তোর থাকার জায়গা নেই এখানে? ভয়ে বলছি, মনে করছি এই কথা শুনে ছেড়ে দিবেন। কিরে নূপুর, শালার তো বুদ্ধি আছে রে। তাই তো দেখছি, ছেড়ে দে।
এত কিউট একটা আবালকে ছেড়ে দিব কিভাবে? আরে বাদ দে, ছেড়ে দে। নূপুরের কথায় ছেড়ে দেয় নীলকে। যাওয়ার আগে নীল বলে, আপু, তোমাকে কিন্তু খুব কিউট লাগছে। তাই নাকি? এই শোন না, শালাকে যেতে দিস না। নীল দেয় দৌড়। নীলকে আর কে পায়, সোজা চলতি গাড়িতে লাফ দিয়ে উঠে বসে। আল্লাহ বাঁচার গেল শয়তান মেয়েদের হাত থেকে। আমি নাকি আবাল। আর যাই হোক না কেন, নূপুর মেয়েটা কিন্তু দেখতে ভালো। ভালো লাগলো প্রথম দেখায়। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে ফিরোজ, হাতে মদের গ্লাস, পাশে ছেলে পেলে বসে আছে। ডান পাশে একা দাঁড়িয়ে আছে জনি। ফিরোজ বলে, অনেক কিছুই দেখা হলো, কিন্তু ছেলেটাকে দেখা হলো না। কি নাম তার, দেখতে কেমন, আমার পিছনে লেগেছিল কেন? আর নীলের সাথে তার কতদিনের সম্পর্ক, আমি বা কেন চিনে না তাকে? বস, ছেলেটার নাম নীল, এই শহরে আছে। এই শহরে থাকলে মারছিস না কেন? নাইভেলকে মেরেছে, আস্তে আস্তে সবাইকে মেরে ফেলবে, পারলে দুটোকে মেরে ফেল। হ্যাঁ বস। ফিরোজ মদের গ্লাসে মুখ দিতেই তার মেয়ে এসে বলে, পাপা, সবাইকে রুম থেকে বের হতে বলো। ফিরোজ হাত ইশারা করতেই সবাই বের হয়ে যায়। পেছন ফিরে তাকায় জনি, মুচকি হাসে সে। কিরে নূপুর, সবাইকে বের হতে হলো কেন? কিছু বলবি? ট্রলার এরিয়াটা আমার চাই। কেন হঠাৎ ট্রলারের দায়িত্বে যেতে চাচ্ছিস কেন? এত কথা বলতে পারবো না। ওকে, আমি জনিকে বলে দিচ্ছি, সব রেডি করে দেবে। আমার লক্ষ্মী বাবা। ল্যাপটপের সামনে বসে আছে নীলা। ল্যাপটপের স্ক্রিনে ভাসছে কিছু মানুষের ছবি। পাশে রাখা কফির মগ চুমুক দিতেই ফোন বেজে ওঠে। রিসিভ করতে উপাস থেকে বলে, আন্ডারওয়ার্ল্ড গোপন ভাবেই রয়ে যাচ্ছে, মনে করে আপনিও গোপনীয় ভাবে থাকবেন। আর ফিরোজ খুব ভয়ানক মানুষ, তার সাথে আপনি পেরে উঠবেন না, তাই বলে খুব সাবধান। নীলার সম্পর্কে হয়তো আপনিও জানেন, আর ফিরোজকে মারা কঠিন কিছু না। তার সাথে খেলতে হলে মাইন্ড দিয়ে খেলতে হবে, নিখুঁতভাবে খেলতে হবে। বেঈমান মানুষের বিশ্বাস থাকে না, আমরা তার কিছু করতে পারবো না, আমাদের হাত বাঁধা। বুঝেছি, আমি আন্ডারওয়ার্ল্ডে আসবো আজ রাতে, সেখানেই কথা হবে। ওকে। ফোন কেটে দেয় ওপাশ থেকে। নীলা পড়ে যায় ভাবনায়। ফিরোজের পাওয়ার আন্ডারওয়ার্ল্ডের ও আছে, এটা কিভাবে হতে পারে? তাহলে কি সে বসের লোক, নাকি এটা কোনো চাল চলছে? চাল আমিও চালতে পারি। যেখানেই থাকুক, তার পাওয়ার হাজার মানুষের ভিড়ে থাকলেও তাকে শেষ করব আমি। শত্রুর কাছে চেনা আমি, অন্য সবার কাছে অচেনা। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। শুধু শুধু হাসিরও একটা কারণ থাকে, সেই কারণটা মনেই থেকে যায়। নীলের হাসি দেখে পাশে থাকা রফিক বলে, এই হাসিটা দিলেই হবে না। নীলার সাথে এমনটা করা তো ঠিক হচ্ছে না। পরে যদি সে জানে তুই আন্ডারওয়ার্ল্ডের কিং, তাহলে তো সে তোকে মেনে নিতে পারবে না, উল্টো তোকে শ্যুট করে দেবে। মেনে নিতে পারবে? যে মেয়েটা লেডি গ্যাংস্টারে পরিণত হতে পারে, সেসব পারে। আর উপরে তো আমি আছি, সব দেখে নিব। কিন্তু ফিরোজের ব্যাপারটা কি করবি? তাকে আমার বাবার হাতে তুলে দিব। আমার তো চাই ফিরোজের বস আসলামকে। আসলামটা আবার কি? সময় হলে জানতে পারবি। আর এই শহরে কিছু মেয়ে আছে, রাস্তায় প্যান্ট পরে ঘুরে, তাদের সবার খোঁজ নিবি। ঠিক আছে। রাত 11টা ছুঁই ছুঁই। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে নীলা। সামনে 3জন মানুষ বসে আছে। 3জনের মাঝে একজন বলে, বস, একজন আন্ডারওয়ার্ল্ডে নেই। বলতো আন্ডারওয়ার্ল্ড তার কথাই চলে, কিন্তু ফিরোজ তো চুপটি মেরে বসে আছে। ফিরোজ চুপটি মেরে বসে থাকার মানুষ না, তাকে যত রাগানো যায় ততই ভালো। আর আমি তাকে মেরে ফেলবো। আর বস কি করবে তা দেখে আমার লাভ নেই। আমি শুধু জানি ফিরোজ আমার হাতে মরবে। আমি একটা ব্যাপার বুঝতেছি না, ফিরোজের পাওয়ার আন্ডারওয়ার্ল্ডে কিভাবে আছে? তার কোনো সম্পর্ক বসের সাথে নাই তো? আমাদের জানা নেই, তুমি গোপনেই থাকবে, লুকিয়ে। আর যদি এই গোপন তথ্য সব জেনে যায়, তো সব প্ল্যান ধ্বংস হয়ে যাবে, সব রহস্য এখানেই শেষ হয়ে যাবে। জানার কাজ এই নীলা করে না, আমার যেতে হবে। অন্ধকারের রাস্তার চারপাশে আলোহীন। কুকুরের ডাক শোনা যাচ্ছে। আশেপাশে রাস্তায় শুয়ে আছে টুকাই ছেলে পেলে। নীলা বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একা। হুট করে কিছু বখাটে এসে তার বাইক আটকে ধরে। নীলা বাইক থেকে নেমে বলে, কি চাই?
তোমাকে চাই। আমাকে দিয়ে কি করবি? আর তোরা এই কয়জনে আমার সাথে পেরে উঠবি তো? এই সাজিদ, দেখ মেয়ে বলে কি আমরা চারজন নাকি তার সাথে পেরে উঠব না। বোকা মেয়ে। এই এত কথা বলে লাভ নাই। এই রূপবতী, চল। এক বাপের পোলা হয়ে থাকলে গায়ে হাত দিয়ে দেখ। শালি, বেশি বাপ তোর, তাই না? আজকে সে বাপটাই দেখব। এই সাব্বির, নিয়ে চল তো। নীলার মুখে মুচকি হাসি। সাব্বির নীলার হাত ধরতে সে এক ঘুষি মেরে ফেলে দেয় মাটিতে। অবাক সাথের ছেলেগুলো। সাজ্জিদ নামে ছেলেটা বলে, শালি তো পাওয়ারফুল মনে হচ্ছে। একজনে কিছু হবে না। এই তোরা সবাই ধর, রুমটা ফাঁকা আছে, নিয়ে চল। নীলা কোমরে হাত দেয় পিস্তল নেওয়ার জন্য। কোমরে হাত দিয়ে নীলা অবাক। হঠাৎ মনে পড়ে যায় নিজের রুমে পিস্তল রেখে এসেছে সে। উপায় খুঁজে পায় না নীলা। নীলা নরম কণ্ঠে বলে, দেখ, আমার কিছু করিস না। আমার কাছে কিছু টাকা আছে, নিয়ে চলে যা। টাকা চাই না, তোমাকে চাই। গরম বুলেটের আঘাতে মাটিতে পড়ে যায় সাজিদ। পাশের ছেলেগুলো ভয় পায়, দৌড়ে পালায় তারা। নীলা অবাক, কে গুলি করেছে? আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না, তাহলে গুলি কে করবে? নীলা চোখ বোলাচ্ছে চারপাশে। ডান পাশের ঝোপঝাড় থেকে একটা মানুষ দ্রুত হেঁটে চলে যায়। নীলা বলে, এই কে তুমি? দাঁড়াও। অন্ধকারে মিশে যায় অচেনা মানুষটা। নীলা চিন্তায় পড়ে যায়, কে হতে পারে আর আমাকেই বা বাঁচাবে কেন? তার মানে কি সে আমার চেনা কেউ? যদি চেনা কেউ হয় তাহলে পালিয়ে যাবে কেন? আর এত দূর থেকে গুলি এসে ছেলেটার মাথায় লাগবে কিভাবে? প্রশিক্ষণ ছাড়া এটা কিভাবে সম্ভব? তার মানে সে বড় কেউ। রাত শেষ হয়ে সকাল হয়েছে। বিছানায় লেপ্টে শুয়ে আছে নীল। জানালার পর্দা খুলে দেয় রফিক। সূর্যের আলো নীলের চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। রফিক বলে, শালা এখনো ঘুমোচ্ছিস? উঠে দেখ কয়টা বাজে। শালা দিলে তোমার ঘুমের 12টা বাজিয়ে। কত শান্তির ঘুমটা শেষ করে দিলি। রাতে কি করেছিস? চুরি করেছিস নাকি? বাজে কথা বলবি না, যা আর একটু ঘুমাতে দে। ওকে, তুই ঘুমা, আমি চলে যাই বাইরে। আর খাবার টেবিলে রেডি আছে, খেয়ে নিস। ঠিক আছে। কিরে, তুই এত সকালে উঠে বসে আছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। ঘুম নেই চোখে। সারা রাত জেগেছিল নীলা। চিন্তার ভাঁজটা মাথায় বেশি। চিন্তিত হয়ে বসেছিল সকালবেলা। সকালটা তার কাছে 10টার পরে, আর আজকে সকাল হয়েছে তার ভোরে। নীলার মা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুমের সামনে দিয়ে যেতেই দেখে তার মেয়ে রুমের দরজা খোলা। না মা, ঘুম হয়েছে। আর আমি তো প্রতিদিন সকালেই উঠি। হয়েছে আর মিথ্যে বলতে হবে না, ফ্রেশ হয়ে নিচে আয়। নীলার মা চলে যায়। নীলা বিছানা ছেড়ে উঠতে চোখে ভেসে ওঠে কাল রাতে সেই অচেনা মানুষের কথা। ভাবতে থাকে সে, কিছুতেই ভেবে পাচ্ছে না কে সে, কি তার মতলব। এটা কোনো চাল নয় তো? খুঁজে বের করতেই হবে কে সে। মাথা কাটানো প্রয়োজন আমার। হয়তো সে আমার আশেপাশেই আছে। যেই হোক না কেন খুঁজে বের করবই তাকে। মুখে হাসি। মদের গ্লাস খালি পড়ে আছে। ড্রাঙ্ক হয়ে পড়ে আছে ফিরোজ। পাশে ছেলেপেলে দাঁড়িয়ে আছে, হাতে কাগজের টুকরো। এগিয়ে আসে জনি। আশেপাশে চোখ বোলায় জনি এসে বলে, ভাই, নূপুর ম্যাডাম যেই এরিয়াটা চেয়েছে তার পুরোটাই তার নামে দেওয়া হয়েছে। কলেজের এরিয়াটা নিতে পারেনি। মুখ দিয়ে কথা বের হচ্ছে না ফিরোজের। ড্রাঙ্কসে জনি ফিরোজের শরীরের হাত দিয়ে বোঝে তার শরীর ঠিক নেই। জনি বলে, এই ভাইকে বাসায় নিতে হবে, গাড়ি রেডি কর। জি ভাই। চিন্তিত মাথায় কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে নীলা। নীরব দূর থেকে নীলাকে দেখে দৌড়ে এসে বলে, কি রে নীলা, তুই 2 দিন কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন? মন ভালো নেই। এখন চা আর প্রীতিকে আমার সাথে দেখা করতে বলিস। কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? কথার উত্তর না দিয়ে সোজা হাঁটতে থাকে সে। কারো মুখে মুচকি হাসি। নীলা ক্লাসরুমে আসতেই তার ফোনে ছোট্ট SMS আসে। লেখা ছিল, চিন্তিত তো ভালো লাগে না, হাসি খুশিতে ভালো লাগে তোমাকে। অবাক নীলা। আশেপাশে চোখ ভোলায়। দৌড়ে বের হয় ক্লাসরুম থেকে। কলেজ ভর্তি মানুষ। নীলা ফোন হাতে নিয়ে কল দেয় অন্য কাউকে। ওপাশ থেকে রিসিভ করতেই আগে নীলা বলে, শাওন একটা ফোন নাম্বার পাঠিয়েছি, দেখ।
লোকেশন কোথায় দেখায়? একটু তাড়াতাড়ি কর। জি ম্যাডাম, আমি দেখছি। নীলা পেছনে যেতেই ধাক্কা লাগে প্রীতির সাথে। প্রীতি বলে, প্লিজ আমাকে একটু একা থাকতে দে। নীলা সেখান থেকে চলে যায়। ক্লাস হচ্ছে সবার, নীলা নেই ক্লাসে, বাইরে বসে আছে। কল আসে নীলার ফোনে, রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ম্যাডাম, যে নাম্বারটা পেয়েছি এটার কোনো ক্লু পাচ্ছি না। মনে হচ্ছে নেট কানেকশন থেকে কল দেওয়া হয়েছে, আর নাম্বারটাও 6 ডিজিটের। তাহলে কি লোকেশনে দেখা যাবে না কোথায় আছে? জি না ম্যাডাম। ট্রাই করতে থাক। ওকে ম্যাডাম। নীলা বসে আছে বাইকে, সাথে রফিক। মোটা ফ্রেমে চশমা পরে আছে নীল। রফিক বলে, আমি বুঝি না তুই মোটা ফ্রেমে চশমা পরে থাকিস কেন? এটা তোর মতো গাধা বুঝবে না। চোখে প্রবলেম নেই, শুধু শুধু সাদা চশমা পরে আছিস। চুপ, বাবা ফোন দিয়েছে। হ্যাঁ বাবা বলো। কেমন আছিস বাবা? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে বল? কতদিন হয়ে গেল দেখি না তোকে। কাজ শেষ হলে চলে আসবো। নীল কেমন আছে? সেও ভালো আছে। বাবা রাতে কল দিব তোমাকে, এখন রাখি। শোন, কল কেটে দেয় নীল। তার বাবা আফজাল খান, যার কথায় পুরো ঢাকা শহর চলে, যার টাকার কোনো শেষ নেই। আর নীল তার একমাত্র ছেলে, মাহারা ছেলে। সে ছোট্ট থেকেই মা ছাড়া। নীলকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। বাবার আদরের বড় হয় নীল। মুখ ভর্তি হালকা পাকা দাড়ি, চকচকে চেয়ারে বসে আছে মধ্যবয়স্ক একটা মানুষ। হাতে ছোট্ট প্লাস্টিকের ফ্রেমে বাঁধা এক মেয়ের ছবি। চোখের নেশা সেই ছবিতেই রেখে বলে, কালু, মেয়েটাকে তো চেনা চেনা লাগছে রে, কোথায় পেলে এই ছবি? ভাই এটাই নীলা। নেশায় থাকা চোখ দুটো রক্তে ছেয়ে যায়, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। চেয়ার ছেড়ে উঠে সে দেওয়ালের সাথে মাথা রেখে ভাবে, নীলা এখনো বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব? তাহলে কি সেদিন সবটাই মিথ্যে ছিল? মিথ্যে ছিল সব প্ল্যান। সে বেঁচে আছে কি করে? তাহলে কি সেদিন তাকে কেউ বাঁচিয়েছে? সে তো বেঁচে থাকার কথা না। ভাই কি হয়েছে? কখন থেকে দেখছি দেয়ালে মাথা ঠেকিয়ে কি বলছেন, কি ভাবছেন? আর সবচেয়ে বড় কথা হলো, এই ছবি দেখে আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? একা থাকতে দে আমাকে, আর এই মেয়ের সব খবর আমার চাই। জি ভাই। বের হয়ে যায় ছেলেপেলেরা। দেওয়ালের সাথে পিঠ থেকে ডান হাত থেকে ছবিটা বাম হাতে নেয়। ডান হাতে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারো নাম্বারে। ওপাশ থেকে আনন্দিত কণ্ঠে বলে, আসলাম বলো। মনে হচ্ছে খুব আনন্দে আছো। হ্যাঁ খুব আনন্দে আছি, তোমার খবর কি বলো? খবর নীলা বেঁচে আছে, মনের শান্তিতে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। তোমার বাবাকে মারার জন্য, তার সাথে আমাকেও আর তোমাকেও। স্তব্ধ হয়ে যায় ওপাশের মানুষটা। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আতলাম বলে, নূপুর, শুনতে পাচ্ছ? তুমি নূপুর? কল কেটে যায়। চিন্তিত হয়ে পড়ে নূপুর। একটা মানুষকে এতটা আঘাত করার পরও কিভাবে বাঁচতে পারে? আজলাম মিথ্যা বলছে না তো? সে তো মিথ্যে বলবে না। সত্যি কি নীলা বেঁচে আছে? রাস্তা দিয়ে যাচ্ছে নীলা, মাথা নিচু করে হাঁটছে। সে মাথা ভর্তি চিন্তা, কি থেকে কি হচ্ছে। নিজের শত্রুকে খুঁজে পাচ্ছে না, প্রতিশোধ নিতে পারছি না। পিছনে লেগে আছে অচেনা কেউ। কি তার চাওয়া আমার কাছে? কেন আমার পিছু নাই সে? নীলা। নীলা মাথা উঁচু করতেই অবাক জায়গায় দাঁড়িয়ে যায় সে। চেনা কারোর সামনে দাঁড়িয়ে আছে সে। কি বলবে খুঁজে পাচ্ছে না। যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে আছে। সে আবার বলে, নীলা তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন? আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন? গাড়ির নিচে পড়ে যাবে তো। নীল, তুমি এখানে কেন? আমার প্রশ্নের উত্তর দিতে বলছি। তেমন কিছু না, তুমি এখানে কেন? মনে হচ্ছে প্রিয় মানুষটা বিপদে আছে, তাই চলে আসছি। সেদিন যাইনি, মনে হচ্ছিল 2 দিন থাকি, তাই থেকেছি। আমার আবার কিসের বিপদ? আমি তো বিপদ পড়ে তুলি মানুষের থেকে। সেদিন যাওনি, আজ চলে যাও। আমি যেন এই নিউ ইয়ারকে তোমাকে না দেখি। চলে যাচ্ছি, বাবার সাথে একটু কথা বলে নিও, জিজ্ঞেস করছে তোমার কথা। সোজা হেঁটে চলে যায় নীলা।
নীলার মাথায় চিন্তা। ব্যাগ থেকে ফোন বের করে কল দেয় নীলার বাবার নাম্বারে। কিরে মা, কেমন আছিস? জি বাবা, ভালো। আপনি কেমন আছেন? তোদেরকে ছাড়া কিভাবে ভালো থাকি? কতদিন হয়ে গেল তোদের দুজনকে একসাথে সামনে দেখি না। কাজ সম্পূর্ণ হলেই দেশে চলে আসবো। তোর বাবা মা কেমন আছে? নীলার ফোন রাস্তায় পড়ে যায়। মুখ চেপে ধরে আছে কিছু ছেলেপুলে। নীলের বাবা হেলালো করেই যাচ্ছে ওপাশ থেকে, কথার উত্তর আসছে না। চিন্তায় পড়ে যায় নীলের বাবা। চেয়ারের রক্তাক্ত অবস্থায় বসে আছে নীলা। গাল বেয়ে রক্ত পড়ছে, মুখ বাঁধা সুতির কাপড় দিয়ে। টিপ টিপ করে চোখ খুলে এসে চারিদিকে মাটির দেওয়াল, উপরে মাকড়সার জাল। নীলা ঘোরের মাঝে থেকেও সবকিছু মনে করার চেষ্টা করছে। হঠাৎ বাহির থেকে হাসির আওয়াজ আসে। নীলার মনে হাজারো প্রশ্ন। এই হাসিটার আওয়াজটা মনে হচ্ছে অনেক চেনা আমার। মনের ধারণা ঠিক, তোর হাসিটা তোর অনেক চেনা। আসলাম, তুমি? সেই আগের কথা তুমি। নিউ ইয়র্কের সব ছেলেপেলেদের কান পর্যন্ত পৌঁছে দে নীলার নিখোঁজ হওয়ার খবর। রেগে আছে নীল, হাতে সিগারেট। সেই আগের চেহারায় নীল, যে চেহারা এক সময় সবচেয়ে ভয়ঙ্কর ছিল। ছাড়তে হয়েছে প্রিয় মানুষের জন্য অন্ধকার জগৎ। আমি একটা ব্যাপার বুঝতেছি না, নীলাকে কি কিডন্যাপ করবে? কার এত বড় সাহস যে এত ভয়ঙ্কর একটা মেয়েকে কিডন্যাপ করেছে? সাবিতকে কল দিয়ে বল নিউ ইয়র্কে চলে আসতে, সাথে রাগিকেও। ওকে। মনের আনন্দে আছে নূপুর, হাতে মদের প্লাস স্পিকারে ফুল সাউন্ড দিয়ে মাথা ঝাঁকিয়ে যাচ্ছে। অতীতে কি হয়েছে সেই কথা তার মনে নেই। আছে শুধু না পাওয়ার ভালোবাসার কথা, যে কথা তাকে দুর্বল করে দেয়। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা সেই বোঝে, যে হারিয়েছে তার ভালোবাসার প্রিয় মানুষকে। তোর কি হয়েছে বলতো? এত সাউন্ড দিয়ে কেউ গান শুনে, আবার মাথা ঝাঁকাচ্ছিস? গানের তালে মাথা ঝাঁকাচ্ছে নীলা। হুট করেই উপরের কথাগুলো বলে স্বর্ণা। নূপুর বলে, তুই বল, তোর প্রিয় মানুষটা কি এখনো আমাকে নিয়ে ভাবে? আসলাম ভালোবাসা বোঝার মতো মানুষ না, টাকার লোভে তার। তুই বল, যে মানুষের টাকার লোভ থাকে সে ভালোবাসা বুঝবে কিভাবে? সে তো টাকাকেই ভালোবাসবে। তা অবশ্য ঠিক, কিন্তু তুইও তো এক সময় টাকার পাগল ছিলি। চুপ হয়ে যায় নূপুর। এই কথার উত্তর তার কাছে নাই। নীলার মনে হাজারো প্রশ্ন, যে তার জীবনে ছায়ার মতো লেগে থাকতো, আজ সে শত্রুতে পরিণত হয়েছে। তা এতদিন তো ভালোই কাটিয়েছ দিন, তো বলো সে কেমন আছে? কার কথা বলছো তুমি? তুমি কথাটা মানাই না তোমার মুখে, আপনি করে বলো। হাতের বাঁধন খুলে দাও। আমি তো পাগল যে বাঘিনীর হাতের বাঁধন খুলে দিব। তুই তো ভয়ঙ্কর একটা মেয়ে, যার চোখের চাহিদাতে ভয় পায় চেনা মানুষ। সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, তাহলে কেন আবার আমার পিছু পড়ে আছো? যে আমার হয় নাই তাকে বাঁচতে রেখে কি গোলাপ? যে আমার হবে না সে কারো হবে না। সেদিন হয়তো মারতে পারিনি, কিন্তু আজ মেরে ফেলবো। মারতে পারবে আমাকে? চুপ হয়ে যায় আসলাম। নীলার কথার উত্তর তার কাছে নেই। মাথা নিচু করে বসা থেকে উঠে দাঁড়াতেই পেছনে নূপুর, অবাক আসলাম, সাথে নীলাও। এসবের মানে কি আসলাম? তাহলে কি তুমি আমার সাথে এতদিন মিশে ভালোবাসা হয়েছিলে? না নূপুর, তুমি যা ভাবছো তা না। বোঝা হয়েছে। এই বলে নূপুর বের হয়ে যায় রুম থেকে। আসলাম তাকিয়ে আছে নূপুরে যাওয়ার দিকে। মনের ভাবটা ভালো দেখাচ্ছে না। নীলা বলে, সে কি নূপুর? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তোমার থেকে অনেক আলাদা। নীলা হাতে পিস্তল নিয়ে বসে আছে। হাজারো ছেলের মাঝে দুশ্চিন্তা তার ভালো লাগে না। নীলার কোনো খোঁজ পেয়েছিস? না বস। আন্ডারওয়ার্ল্ডের সাকিবকে কল দিয়ে জিজ্ঞেস কর যে ফিরোজের কোনো হাত আছে কিনা এর মাঝে। যদি থাকে তার জীবনটা আজ রাতে বিদায় করে দিব সকাল হওয়ার আগে। জি বস। হ্যাঁ সাকিব বল। ফিরোজ বসে আছে এমপি সাহেবের পাশে, কাগজে নিজের চোখ বুলাচ্ছে। হঠাৎ কল আসে, ভাই নীলা নিখোঁজ। হে হে হে, এত বড় একটা মানুষ নিখোঁজ? মজা না, ব্যাপারটা সিরিয়াস ভাবে নিন ভাই। বস বাঘ হয়ে আছে, কখন ঝাঁপিয়ে পড়ে বলা যায় না। আরে রাখ তোর বস, নীল খুব ব্রেনি মানুষ,
আর আমি ব্রেনি মানুষের সাথে খেলতে পছন্দ করি, নীলের সাথেও খেলবো। এটা মন থেকে জেরে ফেলে দিন। নীলকে মারার কথা মুখে নিলে সেই মুখ দিয়ে আর কোনোদিন কথা বের হবে না। হয়তো তাকে দেখা হয় নাই, কিন্তু তার সাথে খেলাটা খেলবো। কল কেটে যায় ওপাশ থেকে। ফিরোজ হাসিতে লুটিয়ে পড়ে। না জানা কিছু কথা তার কানে এসে পৌঁছে গেছে। রাস্তা ক্লিয়ার। হঠাৎ তার ফোনে আবারও কল আসে। নূপুর ভুল বুঝেছে, খুব করে তার দিকে খেয়াল রাখবেন। হঠাৎ রেগে আসো কেন? এত কথা বলতে পারবো না। ফিরোজ ফোন কান থেকে নিচে নামাতেই নূপুর চোখের পানি মুছে রুমের ভিতরে ঢোকে। ফিরোজ বসা থেকে উঠে নূপুরের সামনে যেতেই সে বলে, প্লিজ বাবা, এখন বিরক্ত করো না। কি হয়েছে বলো? আসলামের সাথে কিছু হয়েছে? দরজা বন্ধ করে দেয় নূপুর। খাটের উপর বসে নূপুর চোখের পানি গাল বেয়ে পড়ছে। সবাই বিশ্বাসঘাতক। এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা ঠিক না। সবাই বেইমানি করে। প্রথম ভালোবাসার মানুষ ধোঁকা দিয়েছে, এখন আবার ধোঁকার শিকার হয়েছি। আমার সাথেই কেন এমন হয়? আমি মৃত্যু চাই, এই মিথ্যে ভালোবাসার শিকার আর হতে চাই না। রাত 11:57। অন্ধকার রুমের ভেতরে আটকা পড়ে আছে নীলা। পেটের ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছে সে। সারাদিন মাঝরাত হয়ে গেছে, এখনো খাবারের কোনো খোঁজ নেই। জুতার খটখট আওয়াজ শুনতে পায়। নীলা চোখ বন্ধ করে ফেলে সে। দরজায় তালা খুলে ভেতরে ঢুকে দুইজন মানুষ। একজনের হাতে খাবারের প্লেট, একজন আরেকজনকে বলে, আরে এ তো ঘুমিয়ে আছে, আয় তো চলে যাই, ঘুমে চোখ জ্বলছে, সে তো ঘুমিয়ে আছে। দুজন মানুষ ঘর থেকে বের হতেই পেছন থেকে নীলা বলে, শোন। ছোট চাকুর আঘাতে লুটিয়ে পড়ে দুইটা মানুষ। নীলা তারা হুড়ু করে ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে মৃতদেহের কাপড়ের পকেট থেকে ফোনটা নিয়ে যায়। বাসা থেকে বের হয়ে কল দেয় আসলামকে। আমাকে আটকানো এতটা সহজ না। চাইলে তোমার সামনেই চলে আসতে পারতাম, আসিনি। কারণ হলো, যদি চলে আসতাম তাহলে তোমার মৃত্যু হতো। চাইনি অতীতের দাগ মুছে যাক। কল কেটে যায় উপাস থেকে। চিন্তিত হয়ে পরে আসলাম, আবারও হাতছাড়া হয়ে গেল। তাহলে কি তাকে আর দেখা হবে না? একটা কথা বুঝি না, সেই দিন কে তাকে সরিয়েছে? তার মানে তার পিছনে বড় কেউ আছে। সকালবেলা নীলা ঘুমিয়ে আছে, সামনে বসে আছে নীল। নীলার ঘুম ভাঙতেই নীল বলে, কি হয়েছে? তুমি এত সকালে এখানে কেন? আর মা বাবা কোথায়? তোমার মা বাবা নিচে আছে। আমার কথার উত্তর দাও। কিসের উত্তর? কে কিডন্যাপ করেছে তোমাকে? আরে কেউ কিডন্যাপ করেনি, বান্ধবীর বাসায় ছিলাম। অনেক মিথ্যে বলা শিখে গেছো। নীলা বসা থেকে উঠে চলে যায় দরজার বাইরে। নিচে যেতে নীলার মা বলে, এখানে থাকতে আসিনি। বের হয়ে গেল নীল। অবাক নীলার বাবা। কি হচ্ছে? নীলার চোখে পানি। নীল, সব বলতে পারতাম তোমাকে। আমি যে দু নৌকায় পা রেখেছি। আসলামের কথা তোমাকে বললে তুমি আমাকে ভুল বুঝবে। তোমার বিশ্বাসের খাতার থেকে মুছে ফেলবে আমাকে। বাংলাদেশের চারপাশটা মনে হচ্ছে খুব শান্ত। যে বাংলাদেশে এক সময়ে খুনাখুনির শহর ছিল, আজ তার শান্ত শহর। হাঁটা চলা করছে মানুষ মনের আনন্দে। ভয়ে কাতর হয়েছিল এই দেশের মানুষ। দিনের বেলাও ঘর থেকে বের হতে পারতো না, আজ বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আমার ছেলে কি পারবে ফিরোজকে আমাদের হাতে তুলে দিতে? নীলের বাবা আফজাল খান, সাথে আশরাফ চৌধুরী, যে বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ অফিসার, যার কথাই চলে পুরো বাংলাদেশের পুলিশ টিম। তুই একদম চিন্তা করিস না, দেখবি নীল সব শেষ করে চলে আসবে, সাথে নীলাকেও নিয়ে আসবে। তাই যেন হয়, কিন্তু ফিরোজ তো খুব ভয়ঙ্কর মানুষ। তোর ছেলে আরো বড় ভয়ঙ্কর। সব জানিস না তুই, জানলে এসব বলতে না। কি জানি না আমি। সময় হলে জেনে যাবি। আমি উঠি। চিন্তিত হয়ে বসে আছে নীল, মাথায় হাজারো চিন্তার বসবাস। কে নীলাকে কিডন্যাপ করেছে? কথা লুকাচ্ছে কেন? এর পিছনে কে আছে? তাহলে কি নীলার অতীতে আরো কিছু আছে যা আমি জানি না? অজানা রয়েছে সেই না জানা কিছু কথা। কি রে, কি ভাবছিস? হঠাৎ রফিকের আগমন নীলের রুমে। নীল পিছিয়ে তাকে বলে, কিছু না, আয়। আমার তো মনে হচ্ছে তুই কোনো কিছু নিয়ে চিন্তিত আছিস। নীলাকে কিডন্যাপ করেছে, সেটাই ভাবছি। সে কেন কথা লুকাচ্ছে? সে তো বললো তার বান্ধবীদের বাসায় ছিল। তার চোখ দেখে বুঝেছি সে মিথ্যে বলছে। তাহলে এখন কি করবি?
বের করবো এর পিছনে কি আছে। বিশ্বাসঘাতক আমি বাঁচিয়ে রাখি না। নীলা যদি বিশ্বাসঘাতকতা করে তাকেও শেষ করে দিব। পারবি নীলাকে মারতে? চুপ হয়ে যায় নীল। কি করে বলবে সে হে মারতে পারবো তাকে। নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই অবাক নীল। মেয়ের জামাই বলে তোমাকে কিছু বলে না, আমার মেয়ে এমন করছে কেন? পাশাপাশি বসে আছে ফিরোজ আর আসলাম। ফিরোজ চায়ের কাপে চুমুক দিচ্ছে, কফি হাতে বসে আছে আসলাম। আমি জানি না। হাতে ফোন, পুরনো কিছু SMS দেখতে লাগে নূপুর। চোখ বেয়ে পানি পড়ছে, চোখের পানি পড়ছে ফোনের স্ক্রিনে। কান্নাজড়িত কণ্ঠে বলে, নীল, তুমি কি আমাকে ঠকিয়েছো? আজ আরও একজন আমাকে ঠকিয়েছে। আমার সাথেই কেন এমন হয়? জীবনের প্রথম ভালোবাসা তুমি। হয়তো তোমাকে দেখিনি, তাও ভালোবেসেছি মন প্রাণ দিয়ে, যাকে বলে অন্ধের মতো ভালোবাসা। আমার কপালে কি দুঃখ ছাড়া কিছু নেই? যাকে বিশ্বাস করি সেই বেইমানি করে আমার সাথে। নূপুর, জানালার পাশে বসে আছে নীলা। দুশ্চিন্তা মাথা ভর্তি। একদিকে নিজের অতীতের মানুষ, অন্যদিকে জীবনের সাথে জড়িয়ে আছে আর একটা মানুষ যার মনে নেই কোনো হিংসা বা টাকার লোভ। আছে শুধু নিজের ভালোবাসার মানুষকে কিভাবে ভালো রাখা যায়। কি রে নীলা, খাবি না? তুমি যাও, আমি আসছি। অবাক নীল। সামনে দাঁড়িয়ে আছে নীলা। দুপা এগিয়ে আসে নীলা, নীলের হাতে হাত রেখে বলে, তুমি এখানে কেন? আর আমি এখানে আছি তুমি জানো কিভাবে? আমি কে সেটা তুমি জানো। রফিকের কাছ থেকে জেনেছি তুমি এখানে থাকো। তাহলে বলো, কিডন্যাপ কে করেছে তোমাকে? বলার সময় হয়নি। হাহা। নীল হেসে চলে যায় নিচে। পিছনে দাঁড়িয়ে আছে নীলা। নীলের হাসির কারণ অন্য কিছু বোঝাচ্ছে। শুধু শুধু হাসবে কেন সে? হঠাৎই নীলার ফোনে একটা SMS আসে। লেখা আছে, কতদিন তোমার মুখে হাসি দেখি না। হাসি ছাড়া ভালো লাগে না তোমাকে, হাসিতেই ভালো লাগে তোমাকে। অবাক নীলা। এটা তো সেই দিনের 6 ডিজিটের নাম্বার। তাহলে কি সে আমার আশেপাশেই আছে? যেই কারণে সে আমাকে ফলো করছে, আমাকে দূর থেকে দেখতে পাচ্ছে। খাবে চলো। তুমি এখানে কেন? আসলাম নূপুরের দিকে এগিয়ে আসতে সে বলে, এদিকে আসবে না বলে দিলাম। এমন করছো কেন? তুমি যা ভাবছো তা না। মিথ্যে বলবে না, আমি নিজের কানে শুনেছি। কেন আমার সাথে এমনটা করলে? আসলাম নিচে তাকিয়ে আছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। অতীতের কথা নূপুরকে কিভাবে বলবো তা জানা নেই আমার। অন্ধকার জগতের মানুষ আমি, চারদিকে শত্রুর খেলা। এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না বলে দিলাম। আসলাম বের হয়ে যায় বাহিরে। দাঁড়িয়ে আছে ফিরোজ, তাকিয়ে আছে আসলামের দিকে। ফিরোজ বলে, আসলাম, এসবের মানে কি? একদম চুপ। তোর মেয়ে যা মনে চায় তাই করুক, তাতে আমার কিছু না। নিচু মানুষ নিচু হয়েই থাকবি বলে দিলাম। জি। আমি খেতে পারবো না। নীলার মুখে এমন কথা শুনে রেগে উঠে টেবিলে থাকা সকল খাবার ছুঁড়ে ফেলে দেয়। এই মুহূর্তে এখান থেকে চলে যা। নীলের এমন কাণ্ড দেখে নীলা বের হয়ে যায় বাহিরে থেকে। রফিক এসে বলে, কি হয়েছে? নীলার সাথে এমনটা করলি কেন? কি করব বল? যাকে এত ভালোবাসি, যাকে এত বিশ্বাস করি, সেই কথা লুকায়। আগের রূপে যেতে হবে। কি আছে তার মাঝে সব দেখতে হবে। সব পথের কাঁটা সরাতে হবে। হাঁটতে গেলে পায়ে বিঁধবে। সব বুঝে শুনে বলছিস তো? হ্যাঁ, সব বুঝে শুনে বলছি। যাকে হাসি খুশি দেখার জন্য অন্ধকার পথ ছেড়েছি, আজ সে কথা লুকাচ্ছে। তুই যা ভালো মনে করিস তাই কর। সাবিত আর রাখিকে খবর দিতে বলেছি তোকে। কাল বিকাল 5টায় চলে আসবে। রাত 10:26। রাস্তার আশপাশটা তেমন ভালো দেখাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। নীলার মাথা ভর্তি মদের নেশা, চোখ ঝাপসা হয়ে আছে। সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। নীলা জোর গলায় বলে, কে রে ওখানে? কথার উত্তর সামনে থেকে আসেনি। নীলার সামনে এগোতেই সে বলে, এসবে কেন যাও তুমি? নীল, একটু রাগ দেখিয়েছি বলে এতটা অভিমান করলে তুমি? এই নেশাটা ভেবেছি ছেড়ে দিয়েছো, কিন্তু আমার ভাবাটাই উল্টো হয়েছে। নীলা জড়িয়ে ধরে নীলকে, কেঁদে দেয় নীলা। নীলার কান্না দেখে নীল বলে, এভাবে কাঁদছো কেন? তুমি তো জানো তোমার কান্না আমার সহ্য হয় না। কেন এখানে পড়ে আছো? চলে যাও এখান থেকে, তারা আমাকে বাঁচতে দিবে না।
এসব কি বলছো তুমি? কে বাঁচতে দিবে না তোমাকে? দুটা মানুষ একসাথেই আছে। নীলকে মেরে ফেলতে পারলেই আমার পথের কাটা শেষ হয়ে যাবে, সাথে নীলাকে। রেগে আছে আসলাম। অতীত তার পিছু ছাড়ে না। ড্রাগসের নেশা তার নাকে লেগেই থাকে। অতীতের কথা ভুলে থাকার জন্য সে সব কিছু করতে পারে। ভাইয়া, নীলা ম্যাডামকে মারতে পারবেন আপনি? যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন, তাকে কি করে মারার কথা ভাবেন? সে এখন অন্য কারো, আর তাকে অন্য কারো হয়ে থাকতে দেখে আমার ভালো লাগে না। পিছিয়ে যান তার থেকে, ভুলে যান তাকে। সে তো অন্য কারোর সাথে হাসি খুশি আছে, থাকতে দিন তাকে সুখে। তার সুখটা ভেঙে কোনো লাভই হবে না আপনার। যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার ক্ষতি করা যায় না, এবং তার ক্ষতি করার চেষ্টাও করা যায় না। সিফাতের কথার মাঝে হারিয়ে যায় আসলাম। মাথায় ভর করে সিফাতের কথাগুলো। যা বলেছে তার সবটাই ঠিক। কি লাভ সুখে থাকা মানুষটাকে দুঃখে রাখা? এটা তো ভালোবাসা না, এটা প্রতিশোধ। বলে ভালোবাসার প্রতিশোধ। ভাই, আপনার ফোন। আসলাম সিফাতের হাত থেকে ফোন নিয়ে কানে ধরতেই শুনতে পায়, নীলাকে দিয়েছিস তোরা, একটাও বাঁচতে পারবি না। খেলা শুরু আজ থেকে। আন্ডারওয়ার্ল্ড কাঁপবে, তার জায়গা ভরাট হবে আজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোদের জামাই শ্বশুরের সাথে। রক্তের তাজা গন্ধ পাবি আজ থেকে। অন্ধকার জগতের ত্রাস মাঠে নেমেছে। ভয় পেয়ে আসলাম নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। সে বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, তাহলে দেখা হবে নীলের সাথে নাকি দেখা হওয়ার আগেই শেষ করে দিব? সিফাত। জি ভাই। নীলা কোথায়? খুঁজে বের কর। পুরো নীলওয়ার্ক খুঁজে দেখ নীলা কোথায় আছে। জি ভাই। আফজাল খান চিন্তিত, নিজের ছেলের কোনো খোঁজ পাচ্ছে না। হতাশ হয়ে পড়ে সে। আশরাফ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছে। আফজাল খান বলে, কি হবে এখন? আমার ছেলের সাথে কথা বলতে পারতেছি না। কোনো বিপদ হয়নি তো তাদের? তুই শুধু শুধু দুশ্চিন্তা করছিস। সব ঠিক আছে, হয়তো কোনো কাজে ফোন হাতে নিতে পারতেছে না। হঠাৎ ফোন বাজে। আফজাল খানের কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, নিজের ছেলের চিন্তায় আসিস মনে হচ্ছে। চেয়ার ছেড়ে উঠে আফজাল খান রাগে ভাব নিয়ে বলে, ফিরোজ। মুখের কণ্ঠ শুনেই চিনে ফেললি? আমার ছেলের কি করেছিস ভালো করে বলে দে। আমার ছেলের যদি কিছু হয় একটাও বাঁচতে পারবি না। আফজাল খানের কথা শুনে আশরাফ চৌধুরী মুখে মুচকি হাসে। আফজাল খান আবার বলে, আমার ছেলে কোথায়? তোর ছেলে ভালোবাসায় বন্দি। বন্দি আছে কারো ভালোবাসায়। মানে? বুঝবি সব। ফোন কেটে যায় ওপাশ থেকে। চেয়ারে বসে পড়ে আফজাল খান। আশরাফ চৌধুরী বলে, কিরে, কি হয়েছে? আমার ছেলের কিছু করেছে তারা? ওহ আচ্ছা, আমি ওঠে, অনেক কাজ পড়ে আছে আমার। তোর কোনো মাথা ব্যথাই নেই দেখছি। সব ঠিক থাকলে মাথা ব্যথা থাকবে কেন? সব ঠিক আছে মানে? আমি যাই। চুলগুলো এমন হয়ে আছে কেন? আর ছবিতে এত কালো দেখা যায় কেন তোমাকে? আমি তো কালো মানুষ, তোমার কি কালো পছন্দ না? তোমার সব দিকটা আমার ভালো লাগে। ফোনের চ্যাট লিস্টের কিছু কথা যা দুজনের মনের কথা খোলসা করেছে। অন্ধ ভালোবাসায় লিপ্ত হয়ে পড়েছে নূপুর। কিছু বোঝে না এসএমএস ছাড়া। খাওয়ার আগে ফোন, খাওয়ার পরেও ফোন। ফোন করেই দিন চলে যায় নূপুরের। হঠাৎ একদিন একটা এসএমএস এসে সব শেষ হয়ে যায়। আপনি কি নূপুর? নীল, তুমি ঠিক আছো? বলুন, আপনি নূপুর? হ্যাঁ, আমি নূপুর। যার কাছে এই ফোনটা ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যু হয়েছে তার। নীল। দৌড়ে আসে ফিরোজ তার মেয়ের রুমে। রুমের লাইট জ্বালাতেই দেখে নূপুর গুটি মেরে দেওয়ালের সাথে মিশে বসে আছে। অবাক ফিরোজ। কিরে মা, কি হয়েছে? বাবা, আমার নীল নেই আর। না বাবা, আমার নীল কোথাও যায়নি। বাবা, আমার নীলকে এনে দাও। এসব কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? এসব কিছুই হয়নি। খারাপ স্বপ্নের সাথে মিশেছিলি তুই। না বাবা, স্বপ্ন নয়। ফিরোজের চোখের পানি চুইয়ে পড়ে। ভাবে সে, ভালোবাসার জন্য মেয়েটা আজ পাগল প্রায়। কিছু খারাপ স্বপ্ন তাকে দুর্বল করে দেয়। মনে করেছি বিয়ের পরে ঠিক হয়ে যাবে। মনের ধারণা ভুল হয়েছে আমার। ভয়াবহ হয়ে আছে পুরো আন্ডারওয়ার্ল্ড। পুরো নিউ ইয়র্কের মানুষের মনে ভয় সে ফিরে এসেছে। এভাবে ভয় পাচ্ছেন কেন? ভয় পাবারই কথা। এতদিন পর নিখোঁজে একটা মানুষকে খুঁজে পেয়েছি।
জানি না তার আগের তেজটাই আছে কিনা। আরে পাগল, ভয় পাস না, সে তো খারাপ না, দেখিসনি কত মানুষের উপকার করে। হ্যাঁ, কিন্তু সে এতদিন পরে কি মনে করে আগের জায়গায় আসছে? রহস্য ছাড়া কিছুই হয় না, হয়তো কোনো কারণ আছে এর পিছনে। রুম ভর্তি মানুষ, কারো চোখে পানি আবার কারো ঠোঁটের কোণে মুচকি হাসি। আসলামের মৃত্যুর খবর পুরো নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে। কে মেরেছে আসলামকে? বাবা, কে মেরেছে আসলামকে? তাকে মারার একজনই আছে, সে হলো নীল। লুকিয়েছিল সে, হারিয়েছিল সে। নীল? হ্যাঁ। বাবা, আমার নীল নয় তো সে। এটা কিভাবে করলি তুই? আসলামকে কোথায় পেলি? এই নিউ ইয়র্ক তো তোর অচেনা। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। পুরনো রুম নিয়েছে সে। হাসি থামিয়ে বলে, রফিক, এটা আমার শহর। মানে? কালো কোট, কোমরের দুই পাশে মেশিন গান, মাথায় কালো টুপি। বাইকে উঠে বসে সে। চলতে থাকে মেন হাউসের উদ্দেশ্যে। ঘটনা 2-1 মাঝে পৌঁছে যায় জায়গার মতো। বাহির ভর্তি মানুষ, সবার হাতে বড় বড় বন্দুক। গেটের সামনে যেতেই কেউ বলে, এই কি চাই এখানে? তোদের জানটা চাই। হা হা হা, আসলামের লোকেকে ঠের দিস তুই? তোর তো বুকে পাটা আছে রে। ভালো করে বলছি, চলে যায় এখান থেকে। ভাই, একটা মিটিংয়ে আছে। আরে, আমি তো বড় মিটিং করতে আসছি। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। লুটিয়ে পড়ে সে। পিস্তলের বুলেটের শব্দ শুনে আশেপাশে থাকা ছেলে পেলে দৌড়ে আসে। মাটিতে পড়ে আছে একজন। এসব দেখে অন্য ছেলেরা বলে, এই, এটা কি করলি তুই? আসলামের লোকেকে মারলি তুই? একটু পরে আসলামে বেঁচে থাকবে না। নীল, আমি নীল, আন্ডারওয়ার্ল্ডের কিং। বস, আপনি? কিরে, নাম শুনে ভয় পেয়ে গেলি? হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ে সব ছেলেরা। জীবনটা ভিক্ষা চাচ্ছে সবাই। বস, মাফ করে দেন। আন্ডারওয়ার্ল্ডে আপনি নেই, আসলামের সাথে হাত মিলাতে হচ্ছে। বুঝি নেই আপনি বেঁচে আছেন। আসলাম কোথায়? ভিতরে আছে। বাইরে দাঁড়িয়ে আছে সবাই। নীল ভিতরে যেতেই দেখে মেয়ের সাথে জোরাজোরি করছে আসলাম। দরজার শব্দ পেয়ে তাকে দেখে নিচে তাকিয়ে আছে নীল। এই, কে তুই? এখানে আসছিস কিভাবে? মৃত্যু দিতে আসছি রে। মেয়েটা দৌড়ে পালায় রুম থেকে। বিছানা থেকে উঠে দাঁড়ায় আসলাম। নীল আসলামকে লাথি মেরে ফেলে দেয় বিছানায়। বসের সাথে খেলতে আসছিস? তোর উপরের মানুষটা যে বেঁচে আছে, তোর মাথায় কি নেই? কে তুই? আমার সাথে লাগতে আসছিস কেন? আর বস কে? নীল। স্তব্ধ হয়ে যায় আসলাম। আতঙ্ক দাঁড়িয়ে আছে তার সামনে। মৃত্যু নিশ্চিত তার। কাপা কণ্ঠে বলে, ভাই, আপনি? ভাইকে মারার কত প্ল্যান করেছিস, গেম খেলার কত আশা বাঁধিয়েছিস নিজের মনে। আমার কলেজকে কিডন্যাপ করেছিস তুই। নীলার কোনো ক্ষতি করিনি আমি। বিচ্ছেদ হয়েছে তোদের প্রেম ভালোবাসা, আবারও পিছু নিয়েছিস কেন? মারতে চেয়েছিলি আমার কলেজাটাকে, ভুলে গেছিস সে কার আওতায় ছিল? সবটাই জানা আমার। ভুল হয়েছে, মাফ করে দিন। মাফ তোকে করা যাবে না। যে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে নষ্টামি করে, তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না। উপরে ভালো থাকিস। ভাই, প্লিজ আমাকে মারবেন না ভাই। পিস্তলে 4টা বুলেট। মৃত্যু হয় আসলামের। বিছানার রক্তে পরিণত হয়েছে। মুচকি এসে বের হয়ে যায় নীল। বাইরে যেতেই সব ছেলেরা নীলের পায়ে পড়ে। ভাই, আমাদের মাফ করে দেন। আমরা আবার আপনার সাথে কাজ করতে চাই। প্লিজ ভাই, না করবেন না। আমাদের দুনিয়াতে কেউ নাই আপনার ছাড়া। পাচার, আন্ডারওয়ার্ল্ডে চলে যা। জি ভাই। এই ছিল সেদিনের রাতের কাহিনী। এত কিছু তুই করেছিস, আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? আরে রূপ, এটা আমার একার কাজ, তোকে নেওয়ার কি দরকার? যা শালা। স্যার, আসলামকে মেরে ফেলা হয়েছে। হাতে থাকা বেডটা পড়ে যায় ফ্লোরে। টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে ডুকডুকিয়ে সব পানি খেয়ে বসে বিছানায়। কি করবে বুঝতে পারে না। রুমের কোণে আগুনের কোমা জ্বলছে। তার পাশে গিয়ে দাঁড়ায় সে অন্যদিকে। ম্যাডাম, আসলাম ভাই আর নেই। চোখের পানি টপটপিয়ে পড়ে নিচে। ফোন রেখে চোখ থেকে চশমা টেবিলে রাখতেই আবারও ফোন বাজে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ম্যাডাম, স্যার অসুস্থ পড়েছে, আপনি এখনই চলে আসুন। ডক্টরকে ফোন করো, আমি এখনই আসছি। জি ম্যাডাম। তুই সেই সকাল থেকে দেখছি মনমরা হয়ে বসে আছিস। নীলের সাথে কিছু হয়েছে?
জানালার পাশে বসে আছে নীলা। সময় রাত 10:03। নীলার মাথায় হাজারো চিন্তার ভর করেছে একটাই কথা। আসলামকে কে মেরেছে? কার এত সাহস যে আসলামের মতো একটা মানুষকে মেরে ফেলে? কিছুই ভাবতে পারছি না। এত কিছু কিভাবে হয়ে গেল? কে সে? কি রে, আমি কিছু বলছি, শুনছিস? না, কিছু হয়নি। তুমি যাও, আমি আসছি। আমার সাথে আসতে হবে। ওকে আমার বেষ্টনী মা, চলো। দাফন করা হয়েছে আসলামের লাশ। কবরের পাশে দাঁড়িয়ে আছে দুই বুড়াবুড়ি। পাশে দাঁড়িয়ে আছে ফিরোজ, সাথে নূপুর। হাতে বেত নিয়ে, অসুস্থ শরীর নিয়ে বুড়াটা বলল, ছেলেটাকে এভাবে হারাতে হবে জানা ছিল না। নীল, এই নীল অর্কের আন্ডারওয়ার্ল্ডের কিং নীল মেরেছে আসলাম ভাইকে। বুড়াটা বলে। পেছন থেকে কথাটা বলে সামনে এসে দাঁড়ায় সে। বুড়ি বলে, শিফাত, তুই কিভাবে জানিস এই কাজ নীলের? আর নীল কোথা থেকে আসবে? সে তো নিখোঁজ। না, সে আবার ফিরেছে, সাথে নীলাও আসছে। আন্ডারওয়ার্ল্ডে জানিয়ে দে, নীলের সাথে কাল রাতে সেই জায়গায় দেখা করব। জি ম্যাডাম। চলে যায় বুড়ো বুড়ি। দাঁড়িয়ে আছে ফিরোজ। নূপুর বলে, বাবা, নীলা এসব কি? আর ফিরে এসেছে মানে? বাবা, আমি নীল নামে তাকে দেখতে চাই। সকালবেলা নীল ঘুমিয়ে আছে শান্তি মনে। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই উপাস থেকে বলে, ভাই, উপর থেকে দেখা করতে চাই আজ রাতে। বলে দে, দেখা করার সময় নেই। ভাই, বুড়াবুড়ির কথা বলছি আমি। নীল ছেলের মৃত্যুর খবর পেয়েছে, দেখা করব বলে দে। জি ভাই। পুরনো ফোন হাতে নেয় নীল। অনলাইনে যাওয়া হয় না বহুদিন ধরে। লগ ইন করতেই মেসেজ আসে ফোনে। হাজারটা SMS ফোনে এসে জমা হয় তার। প্রথম SMS এর উত্তর না দিয়ে নিজে SMS দেয়। নূপুর, কেমন আছো? তার মৃত্যু দিব আমি। আমার ছেলেকে মেরেছে, তার প্রতিশোধ আমি নিবই। চোখে পানি নিয়ে বসে আছে বুড়িটা। শরীরে রাগ জমে আছে। বিছানায় শুয়ে আছে বুড়াটা। নিজের ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শরীর নিয়ে বিছানায় উঠে বসে। দেখো, নীলকে মারা এতটা সহজ ব্যাপার না। দেখা করার কথা বলেছো, আগে আসতে তো দাও, তারপর একবারে শেষ করে দেব। মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন তা বুঝিয়ে দেব তাকে। শিফাত। জি ম্যাডাম। সব ছেলে পেলেকে রেডি থাকতে বল, আজ রাতেই নীলকে শেষ করে দিব। ওকে ম্যাডাম। সেই কখন থেকে দরজায় বেল বাজিয়ে যাচ্ছে। ভেতর থেকে দরজা খুলছে না কেউ। একটু পরে দরজা খুলতেই অবাক নীল। সাবিত, রাখি তোরা। হেই, তোরা এতক্ষণ কোথায় ছিলি? বিয়ে টিয়ে করিস নি তো আবার? আরে না, নীলা তো আছে। তাহলে দেরি করলি কেন দরজা খুলতে? তোর বেশি কথা বলার অভ্যাসটা এখনো রয়ে গেল। শালা, এত কথা না বলে ভিতরে ঢুকতে দে। ফোন হাতে নিতেই অবাক নূপুর। বিছানায় বসে পড়ে সে। ফোনের মেসেজ লিস্টে তাকিয়ে আছে। এতদিন পর প্রিয় মানুষের SMS দেখে অনেকটাই অবাক নূপুর। চোখের কোণে ফোঁটা পানি জমে আছে। SMS এর উত্তর দেয় না নূপুর। নীল, তুমি বেঁচে আছো? কোনো যোগাযোগ করনি আমার সাথে। আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, নিজের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। পাওয়া হয়নি তোমাকে, প্লিজ ফিরে আসো। কান্নায় ভেঙে পড়ে নূপুর। ভালোবাসার মানুষের সাথে কথা হয়নি, পাওয়া হয়নি ভালোবাসার মানুষকে। নূপুর ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে পেছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। কষ্ট থেকেও নিজের বাবাকে বুঝতে দিস না। তোরা কেমন মেয়ে বল? বাবা মা কষ্ট থাকলে সন্তানদের কে জানে না? আর তোরা সন্তান হয়ে বাবা মাকে নিজের কষ্টের কথা বলিস না। দেখ, এই নিয়ে আর পড়ে থাকিস না। একদিকে আসলাম নেই, আবার তুই যদি অন্য কিছু নিয়ে পড়ে থাকিস কিভাবে হবে বল? সে তো নেই। না বাবা, নীল বেঁচে আসে। এই দেখো, হাতের ফোন এগিয়ে দেয় নিজের বাবার দিকে। ফোন হাতে নিয়েই অবাক ফিরোজ। এটা কিভাবে সম্ভব? অবাক হওয়ার কিছু নেই, আমি আগেই বলেছি নীল বেঁচে আছে। রাত 11:53। সামনাসামনি বসে আছে তিনজন মানুষ। কারো চোখে প্রতিশোধ নেওয়ার ছাপ দেখা যাচ্ছে, কারো ঠোঁটে এক চিলতে মুচকি হাসি। ছেলেকে এত ভালোবাসেন? এটা কেন করলি তুই? আস্তে, গলা নামিয়ে কথা বলুন। এটা শান্ত জায়গা, আর এই শান্ত জায়গায় গরম করা যাবে না। শান্ত জায়গা? আরে, এই বুড়ি কি করতে পারে তুই ভাবতেও পারবি না। এই তার বুক থেকে কলিজাটা বের করে ফেল।
পিস্তল তাক হয় নীলের দিকে। মুচকি হাসে সে, যেই হাসিতে লুকিয়ে আছে হাজারো রহস্য। নীল মুচকি হেসে বলে, এই কয়টা পিস্তলের বুলেটে আমাকে মারতে পারবি? এই গুলি চালা। পিস্তল তাক হয়ে আছে নীলের দিকে, হাত কাঁপছে সবার। একজন বলে, ম্যাডাম চলুন এখান থেকে, উপরে তাকিয়ে দেখুন। উপরে তাকায় সে। বিল্ডিং এ ছাদ ভর্তি মানুষ, সবার কাঁধে স্নাইপার। মুচকি হাসে নীল। কি ম্যাডাম, মারবেন না আমাকে? এর প্রতিটা দিক আমি দেখে নিব। এই শেষ নয়, খেলা শুরু এখন থেকে। চেয়ার ছেড়ে উঠে বুড়ি। নীলের ঠোঁটে মুচকি হাসে, জোর গলায় বলে সে, আমাকে মারতে হলে 10 বার জন্ম নিতে হবে। চেনা কারোর হাসির শব্দ শুনতে পায় নীল। অন্ধকারে আসতেই নীল বলে, নীলা, তুমি এই তাহলে আন্ডারওয়ার্ল্ড কিং নীল? এখানে কেন আসছো তুমি? না আসলে তোর আসল রূপটা দেখতে পারতাম না। বেঈমান তুই। দ্রুত হেঁটে চলে যায় নীলা। নীল পেছন থেকে বলে, সাবধানে যেও, গ্যাংস্টার গার্ল। সাথে দাঁড়িয়ে আছে সাবিত আর রাখি। সাবিত বলে, কিরে নীলা, তোর ব্যাপারে কিছু জানে না? না, সে জানে না, জানতে দিইনি আমি। কেন? সময় হলে সব জানতে পারবি। ঘড়িতে সময় রাত 1:07। অন্ধকার গলি, সেই রাস্তা যায় চারপাশে অন্ধকার। পাশের গলিতে কুকুরের ডাক শোনা যাচ্ছে। খেদা মেটানোর কিছু পেয়েছে হয়তো। নীলা কাঁদতে কাঁদতে রাস্তার মাঝপথ দিয়ে হাঁটতে লাগে। আশেপাশে কি হচ্ছে সেই সব দেখার ইচ্ছা তার নাই। সামনে থেকে ভয়ঙ্কর শব্দ সে লাগে নীলার কানে। এই গলিতেই সবসময় প্রতিদিন অপেক্ষা করি তোমার জন্য, কিন্তু একদিনও তোমার দেখা পাই না। আজ পেয়েছি, নিজের মনে তোমার জন্য জায়গা করেছি। সেই বহুদিন আগে থেকেই ভেবেছি লেডি গ্যাংস্টার নীলাকে বিয়ে করব। অবাক নীলা। অন্ধকারে দাঁড়িয়ে কে এসব বলছে? চোখের পানি মুছে কথার উত্তর দেয়, সামনে এসে কথা বলার সাহস হয়তো তোর নেই, তাই অন্ধকারে থেকে এসব বলছিস। বিয়ে আমার হয়ে গেছে, পেছনে লেগে না থেকে দূরে সরে যা। দূরে সরে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তোমার সামনে আসিনি। আর একটা কথা আমি আগেই বলেছি, তোমাকে হাসি খুশিতেই ভালো লাগে। ভয়ঙ্কর মানুষ কখনোই ভয় পায় না, তারা ভয় দেখাতে জানে। নীলার সামনে দাঁড়িয়ে আছে অচেনা কেউ। অচেনা মানুষের প্রতিটি কথাই নীলা অবাক হচ্ছে। নীলা পকেট থেকে ফোন বের করে কল দেয় সেই 6 ডিজিটের নাম্বারে। হুট করে ফোন বেজে ওঠে অচেনা মানুষের প্যান্টের পকেটে। সে হাত উঁচিয়ে বলে, এটাই সেই নাম্বার, যে নাম্বারে প্রতিদিন তোমাকে একটা করে SMS পাঠানো হতো। প্রতিদিনই তোমার সামনে থেকেছি, কিন্তু কথা বলতে পারিনি, কারণ মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস আমার নেই। এসবের মানে কি? কে তুই? আমার পেছনে পড়ে আছিস কেন? আমার তো বিয়ে হয়েছে নীলের সাথে। নীলকে মেরে ফেলবো, সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিব তাকে। একা হয়ে যাবে তুমি, আর সেই একা সময়ের মাঝেই তোমার সঙ্গী হব আমি। হাসছো যে? নীলকে মারার কথা তোর মতো অচেনা মানুষের মুখে শুনে হাসি পেয়েছে। অন্ধকার ছেড়ে আলোতে আসে সে। অচেনা তাকে দেখে হতভম্ব হয়ে পড়ে নীলা। এটা আর হিসাব মেলাতে পারছে না নীলা। চেনা মানুষগুলো তার আশেপাশেই আছে। চিনতে পেরেছো মনে হচ্ছে। প্রণয়, তুমি? সকালবেলা নুপুর ঘুমিয়ে আছে নিচের রুমে। বাইরে জোর গলায় কথা বলছে কেউ। তোর মেয়েকে আমার বাসায় পাঠিয়ে দিবি আজকে। না, আমার মেয়ে যাবে না। নুপুর ঘুম থেকে উঠেই চলে যায় নিচে। চেয়ারে বসে আছে তার শাশুড়ি মা। পান সে চিপ ফেলছে টোয়ায়। ফিরোজ তাকায় সামনে, তাকিয়ে আছে তার মেয়ে। নুপুর বলে, এখানে কি হচ্ছে? আয় মা, দেখ তোর বাবা তোকে আমাদের সাথে যেতে দিচ্ছে না। আমাদের ছেলে নেই, মেরে ফেলা হয়েছে তাকে। তোকে নিজের সন্তানের মতো দেখতে চাই, নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। নুপুর ভাবতে থাকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নীলার ব্যাপারটা জানতেই হবে। নীলার ব্যাপারে হয়তো তারা জানে। বাবা, আমি যেতে চাই তাদের সাথে। কিন্তু কোনো কিন্তু না বাবা, তাদের আদেশ আমার মানতেই হবে, কারণ তাদের ছেলের বউ আমি। তুই যে ভালো মনে করিস তাই কর। নীলার ব্যাপারে হয়তো তারা জানে। নুপুর বেরিয়ে পড়ে তার শাশুড়ি মায়ের সাথে। পেছনে 8 থেকে 10টা গাড়ি। মাঝগাড়িতে নুপুর বাহিরে মুখ দিতেই চোখ পড়ে নিম গাছের নিচে
নিষ্ঠায় যেই জায়গায় প্রতি এক সপ্তাহ পর পরে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু প্রিয় মানুষের দেখা আজ অবধি পায়নি নূপুর। আজ 2 বছর যাবৎ সেই গাছের নিচে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। চেয়ারে বাঁধা অবস্থায় আছে নীলা। মুখ বাঁধার কারণে কথা বলতে পারছে না সে। দূর চেয়ারে দুপা তুলে রুটি খাচ্ছে প্রণয়, যার পরিচয় এই নিউ ইয়র্কে কেউ জানে না। তার পাওয়ার পুরো আন্ডারওয়ার্ল্ডে পৌঁছায়। নীলা ক্ষুধার্ত হয়ে পড়েছে, রাত পেরিয়ে সকাল হয়েছে, খাওয়া হয়নি তার। এই মুখ খুলে দে তার। জি বস। 2 পা হেঁটে মুখের বাঁধন খুলে দেওয়া হয়। নীলা চিৎকার করে বলে, এই কুত্তার বাচ্চা এসব করছিস কেন? তুই চাইলেই সব হবে না। একবার সুযোগ পেলেই তোর জীবন শেষ। এই নীলাকে তুই চিনিস না। ওকে, প্রবলেম নাই, বিয়ে করে চিনে নিব। প্রণয় রুটি মুখে দিতেই ফোন বাজে তার। বস আপনার ফোন। হ্যাঁ বলো বাবা। আশরাফ, আমি যেতে চাই নিউ ইয়র্কে। চিন্তিত হয়ে আছে আফজাল খান। ছেলের সন্ধান পাচ্ছে না সে। এখন যাওয়া যাবে না, পরিস্থিতি ভালো না। সিগারেট জ্বালায় আফজাল খান। সিগারেটের ধোঁয়া উপরে ছেড়ে বলে, তোর ছেলে কোথায়? সে পড়ালেখার জন্য ইতালি চলে গিয়েছে। আমার একটু কাজ পড়ে আছে, আমি পরে আসব। যা। বসা থেকে উঠে দরজার বাইরে বের হয় আশরাফ চৌধুরী। মুখে মুচকি হাসি, ভাবতে থাকে সব আমার হাতের কাজ শেষ হলেই হয়ে যাব মেন পাওয়ারফুল। আশরাফ পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারো কাছে। ফোন রিসিভ করতেই উপাস থেকে বলে, কিছুই হচ্ছে না, নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারছি না। কি করব আমি? হ্যাঁ, কি করব? আমার বুক খালি হয়ে আছে, আমার কলেজা নেই আমার আসলাম। বুড়ি চিৎকার করছে। সাথে বসে আছে বুড়া, যার মুখ খুলতেও কষ্ট হয়। অসুস্থ হয়ে আছে সে। দরজার পাশে কান পেতে সব শুনে যাচ্ছে নূপুর। বুড়ির চোখ মেলতেই দরজার পাশে দেখে কারো চুল উঠছে হালকা বাতাসে। বুঝতে পারে সে তাদের কথা কেউ কান পেতে শুনছে। কে ওখানে? নূপুর সরে যায় দরজার পাশ থেকে। চেয়ার ছেড়ে উঠে বুড়ি 2 কদম এগিয়ে বলে, নিজের স্বামীর মৃত্যুতে সে ভালো নেই, প্রতিশোধ সেও নিতে চায়। কার কথা বলছো তুমি? নূপুর। কানে ফোন ধরে আছে প্রণয়। এক হাতে রুটি খাচ্ছে, অন্য হাতে ফোন। প্রণয়ের পিছনে ঠায় দাঁড়িয়ে আছে ছেলে পেলে, যাদের চোখ পড়ে আছে নীলার দিকে। খাবার রেখে কোমর থেকে পিস্তল বের করে গুলি করে বাম পাশের ছেলের কপাল বরাবর লুটিয়ে পড়ে সে। আচমকা কেঁপে ওঠে নীলা। অবাক হয় প্রণয়ের এসব কাজ দেখে। হাত থেকে পিস্তল টেবিলে রেখে প্রণয় ফোনে বলে, হ্যাঁ বাবা বলো। ভালো করে রাখিস তাকে, পালিয়ে গেলে তোরা আর বেঁচে থাকবি না। সেই সুযোগ তার হাতে নেই। নীলের কানে হয়তো পৌঁছে গেছে নীলা কিডন্যাপের খবর। পাগল হয়ে আছে সে, খুব সাবধানে থাকিস। বাবার কথা শুনে ছেলে হেসে ওঠে। ছেলের হাসির শব্দ শুনে বাবা বলে, এটা হাসার কথা না। জানি বাবা, আমি প্রণয়, যার চেহারাটা ও মানুষের সামনে পড়েনি। যা বলতে চাই তোমাকে শোনো। নিউ ইয়র্কের ডিল রেডি, সোমবার রাত 12টায় ডেলিভারি হবে মাল। কান পেতে প্রণয়ের কথা শুনছে নীলা। নীলা বুঝতে পারে চেনা কারোর সাথেই কথা বলছে। সে হাজারো প্রশ্ন নীলার মনে ঘুরপাক খাচ্ছে। কার কথায় সে এসব করছে? আর মালই বা ডেলিভারি কোথায় হবে? কে ফোনের ওপাশের মানুষটা? বিয়ের রাতের অপমান তার মনে তীরের মতো বিঁধে আছে। গায়ে হাত দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? যার বউ আমি, সে ছাড়া এই শরীরে কেউ হাত দিতে পারবে না। আর একবার যদি আমার গায়ে হাত দিতে বা খারাপ নজরে তাকিয়েছিস, সোজা উপরে পাঠিয়ে দিব বলে দিলাম। আচমকা থাপ্পড় খেয়ে ঠায় দাঁড়িয়ে আছে প্রণয়। আজ নীল আর নীলার বিয়ে হয়েছে। বিয়ের মঞ্চে বসেছিল নীলা। চশমা পরে হাই স্টাইল মেরে দরজার পাশ থেকে বাহিরে হয় প্রণয়। বের হতেই চোখ পড়ে নীলার দিকে। অবাক প্রণয়, এত সুন্দর মেয়েকে বিয়ে করবে নীল ভাই? ওফ, এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারতাম। কিরে প্রণয়, কি ভাবছিস? সারা দেখ নীল ভাইয়ার বউ কত সুন্দর, কত সেক্সি। তাই তো, আমাদের দেখে কি হবে? কপাল তো তোর যে এমন একটা সেক্সি ভাবে পেয়েছিস। আজকেই হবে। কি হবে? তোর কথা আর কিছুই বুঝতে পারতেছি না আমরা। ফোনের ভিডিও দেখে বুঝছিস? এখন যাই আমি। বিয়ের কাজ শেষ হয়েছে। চুপটি করে বসে আছে প্রণয়, যার চোখ শুধু নীলার দিকে চেয়ে আছে। দূর থেকে হেঁটে আসে নীল। নীলার পাশে বসতেই প্রণয় বলে,
ভাইয়া তোমাকে বাবা যেতে বলেছি। চলে যায় নীল। প্রণয় বসে নীলার পাশে তাকিয়ে আছে নীলার দিকে। প্রণয় বলে, ভাবি তুমি এত সুন্দর কেন? ভ্রু কুচকে তাকায় নীলা প্রণয়ের দিকে। না মানে তুমি অনেক সুন্দর। নীলা বুঝতে পারে প্রণয়ের চোখের চাহনি ভালো না। নীলা নিচে তাকে মুচকি হাসি হাসে। হঠাৎ নীল এসে বলে, চলো। কোথায়? সারা রাত কি এখানে বসে থাকবে নাকি? ঘুমাবে না? নীলার কথায় নীলা জায়গা থেকে উঠে দাঁড়ায়। নীল ডাকে তার বন্ধুকে। সাবিত, রাহিকে বল নীলাকে রুমে নিয়ে আসতে। ওকে। রাত 10:23। প্রণয় দাঁড়িয়ে আছে নীলের রুমের পাশে। ভেতরের ঘুমটা দিয়ে গোল হয়ে বসে নীল। হঠাৎ বাহির থেকে কাশির শব্দ শুনতে পায় নীলা। নীলা বুঝতে পারে নীল রুমে আসবে। নীলা ঠিকঠাক হয়ে বসে রুমে। ঢুকে প্রণয় নীলার পাশে বসে। সে নীলা বলে, এত দেরি করলেন কেন? প্রণয় নীলার থুতনিতে হাত দিতেই ঠাস করে একটা থাপ্পড় মারে প্রণয়ের গালে। আচমকা কেঁপে ওঠে। প্রণয়ের রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা বলে, গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? কখন থেকে দেখছি তোকে কিছু বলিনি, একদম উপরে পাঠিয়ে দিব। এই শরীরে শুধু সে হাত দিবে যে আমাকে বিয়ে করেছে। যা এখান থেকে। বেরিয়ে যায় প্রণয়। জানালায় পাশে দাঁড়িয়ে আছে নীল। চোখ লাল হয়ে আছে এসব দেখে। হঠাৎ হাসিতে পরিণত হয় তার চেহারায়। ভাবতে থাকে সব রহস্য। কোথায় আমার নীলা? এই শহরে আগুন লাগিয়ে দিব নীলাকে না পেলে। কার এত বড় সাহস যে নীলাকে কিডন্যাপ করেছে? পেছনে হাত গুটিয়ে এদিক ওদিক তাকাচ্ছে নীল। চোখ দুটো লাল হয়ে আছে। চেয়ারে বসে আছে সাবিত, রাখির সাথে রফিক। সাবিত বলে, দেখ, মাথা গরম করিস না। যা করার মাথা খাটিয়ে করতে হবে। এই নিউ ইয়র্কে এমন মানুষ নেই নীলাকে আটকিয়ে রাখার। সাবিত ঠিকই বলেছে। চুপ, একদম চুপ। বুড়া বুড়ির সাথে দেখা করব, দেখ কোথায় আছে তারা। কিন্তু যা বলছি তাই করতে হবে। রাত শেষ হলেই বাংলাদেশের মাটিতে পা রাখবো, তার সাথে মৃত্যু দেব একজনকে। প্রাইভেট জেটে এসে বসে আছে ফিরোজ। তার সাথে বসে আছে ভিন্ন রঙের 9 থেকে 7 জন মানুষ। হঠাৎ ফিরোজের ফোনে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই সব রেডি, অপেক্ষায় আছে আপনার জন্য। ভোর 5টা। প্রাইভেট জেট থেকে নামে ফিরোজ, সাথে সেই ভিন্ন রঙের মানুষগুলো। এয়ারপোর্টের রাস্তা ভর্তি গাড়ি। সামনের গাড়ি থেকে নামে একজন মধ্যবয়স্ক লোক, চোখে চশমা, গায়ে ইউনিফর্ম। হেঁটে আসে ফিরোজের সামনে। সে বলে, আসতে কোনো প্রবলেম হয়নি তো? আরে না, এটা তো নতুন শহর, আর আপনি মানুষটাও নতুন। কি যে বলেন ভাই। যাই হোক, চলেন যাওয়া যাক। একের পর এক গাড়ি চলে যাচ্ছে। পুরো এয়ারপোর্ট খালি হয়ে গেছে। কি হতে চলেছে বাংলাদেশে? কার মৃত্যু ঘটবে? রহস্য কোথায়? কি তার রহস্য? সাথেই থাকুন। আস্তে আস্তে সব রহস্য খুলতে হবে ইনশাল্লাহ। দরজার বাইরে দাঁড়িয়ে আছে নীল। দরজায় টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দেয় নূপুর। অবাক সে। এত সকালে একটা ছেলে মানুষের চেহারা তার দেখতে হবে তা সে কল্পনাও করেনি। নীল ভাবে, প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছি আমি। আমি জানি তুমি এখনো আমাকে খুঁজো। সরি টুপুর, তোমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করার জন্য সরি। তোমার আসলামকে মেরে ফেলার জন্য। খারাপ মানুষকে আমি বাঁচিয়ে রাখি না। এই যে কথা বলছেন না কেন, কি চাই? বুড়াবুড়ির সাথে দেখা করতে চাই। জি ভিতরে আসুন, চেয়ারে গিয়ে বসুন, আমি চা করে দিচ্ছি। নীল ভেতরে প্রবেশ করে। হেলান চেয়ারে বসে আছে বুড়াটা। বুড়িকে খুঁজে পাচ্ছে না নীল। হঠাৎ চা নিয়ে হাজির নূপুর। এই যে আপনার চা। নীল নূপুরের হাত থেকে চা নিয়ে চেয়ারে বসতেই বুড়ি এসে বলে, নীল তুই এখানে? নূপুর উপরে চলে যেতেই তার কানে ভেসে আসে নীল নামটা। থমকে দাঁড়ায় সে। পেছন ফিরে তাকিয়ে ভাবে, আরে এটা তো সেই ছেলেটা যাকে আটকিয়েছিলাম রাস্তায় একটা। এটাই নীল? নীলা কোথায়? আমি কি করে বলবো তোর নীলা কোথায়? নাকি আমি না করে বলুন আমার নীলা কোথায়? আমি জানি না। নীল কোমর থেকে পিস্তল নিয়ে ঠেকায় বুড়ির কপাল বরাবর। রেগে বলে, এখনো সময় আছে, বল আমার নীলা কোথায়? দৌড়ে আসে নূপুর। এসে থাপ্পড় বসিয়ে দেয় নীলের গালে। লজ্জা করে না মায়ের বয়সের একজন মানুষের সাথে এমন আচরণ করতে? লজ্জা না করেন আপনার? নীল তাকিয়ে আছে নূপুরের দিকে। রাগ চড়ে নীলের মাথায়। পিস্তল কোমর রেখে বলে, আমার নীলাকে না পেলে তোরা একটা বেঁচে থাকবি না। সব কয়টা মৃত্যুর ঘটিয়ে দিব আমি। নীল বের হয়ে যায় তাদের বাসা থেকে। গাড়িতে গিয়ে বসে সে।
ফোন বের করে কল দেয় মেসেঞ্জার লিস্টে থাকা একজনকে। যে চিন্তিত থাকে সে না বুঝে অনেক কিছুই করতে পারে। এসব মানুষের মাঝে আপনিও একজন। ফোন রেখে গাড়ি ড্রাইভ করতে থাকে নীল। ফোন হাতে নিয়ে অবাক হয়ে বসে আছে নূপুর। এতদিন পর প্রিয় মানুষের ফোন পেয়ে নূপুর অনেকটাই অবাক হয়েছে, তাও সেই মানুষের হঠাৎ রেগে যাওয়া দেখে। চিনতে পেরেছি তোমাকে, এতদিন পর সামনে পেয়ে অপমান করছি তোমাকে, মাফ করে দাও আমাকে, প্লিজ মাফ করে দাও। এসএমএস করে ফোন রেখে কান্নায় ভেঙে পড়ে নূপুর। অন্যদিকে একদিন হয়ে গেল নিজের মেয়ের কোনো হদিস পাচ্ছে না। সন্তানের চিন্তায় ভেঙে পড়ে নীলার মা। কপালে হাত দিয়ে বসে আছে নীলার বাবা ফরিদ সাহেব। একটা কিছু করো, আমার মেয়ে কোথায় বের করো। কি করব? এই শহরে খুঁজে পাইনি তাকে, কোথায় পাবো? একটা কিছু করো, আমার মেয়েটাকে কোথায় আছে, কি করছে। চিন্তিত হয়ে পড়ে নীলার বাবা। তার মেয়ে তেমন শত্রু নেই, তাহলে কোথায় সে? তার কোনো বান্ধবীও নাই, তাহলে কোথায় সে? সারাদিন চলে যায়, নীলার কোনো খোঁজ পায় না নীল। পাশে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে রফিক। নীল বলে, রফিক, কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, নিউ ইয়র্কের নতুন একটা গ্যাং তৈরি হয়েছে। গ্যাং লিডারের নাম আমার জানা হয়নি। শুনেছি সে বাংলাদেশের তার বাবার উচ্চ পদের মানুষ, নাম আশরাফ চৌধুরী। মনে হচ্ছে এই গালে থাপ্পড় মেরেছিলি। সেদিন কিছুই বলতে পারিনি, এই দিনটার অপেক্ষায় ছিলাম। কপাল, এই দিনটা আজ পেয়েছি। গাল বেয়ে রক্ত পড়ছে, হাত কেটে হাতের বাঁধন রক্তে লাল হয়ে গেছে। চিৎকার করে বলে সে, সামান্য একটা থাপ্পড়ের জন্য এভাবে অত্যাচার করছিস? তুই এর প্রতিটা মুহূর্তের হিসাব তোকে দিতে হবে। তোর কাছে এটা সামান্য মনে হতে পারে, আমার কাছে না। প্রণয় সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে এক কথা, এখানে থেকে পচে গেলে মরতে হবে তোকে। আশরাফ চৌধুরী মানে আমার বাবার বন্ধুর ছেলের প্রণয়? প্রণয়কে? কার কথা বলছিস তুই? আর আশরাফ চৌধুরী তোর বাবার বন্ধু মানে কি বলতে চাইছিস তুই? তাহলে কি প্রণয় তানুকে কিডন্যাপ করেছে? যদি কিডন্যাপ করেই থাকে তাহলে কোথায় লুকিয়ে রাখছে? আমি একটা বিষয় বুঝতে পারছি না, প্রণয় তানুকে কিডন্যাপ করবে কেন? তার মানে আগে পরে কিছু আছে। কি রে, তুই কি ভাবছিস? তানুকে বিপদে রেখে আমাদের বসে থাকলে হবে না, কিছু একটা তো করতে হবে। তোরা যা, আমি একটু পর একা থাকতে চাই। বের হয়ে যায় তারা তিনজন। নীল চেয়ারে বসে কল দেয় তার বাবার কাছে। বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস বাবা? ভালো নেই বাবা, তানুকে খুঁজে পাচ্ছি না, কেউ কিডন্যাপ করেছে। এসব কি বলছিস? কে কিডন্যাপ করবে? কার এত বড় সাহস? জানি না বাবা, বাবা পরে কথা হবে। হাত গুটিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে কেউ। তার জন্য নীল তার বাবার কল কেটে দেয়। সে বলে, এখানে প্রণয়ের সমস্ত কিছু দেওয়া আছে, আর সে কোথায় আছে তাও পেয়ে যাবে এখানে। রাখি, অনেক বড় একটা প্ল্যান করতে হবে, যা দিয়ে সমস্ত রহস্যের খোঁজ আমরা পাবো। কি প্ল্যান করতে চাইছিস তুই? সবটাই বলে দিব। তুই একা আমার সেই পুরনো রুমে দেখা করবি। ঠিক আছে। আর শোন, সাবধান, কেউ যেন জানতে না পারে। যদি প্রণয় সবটা জেনে যায়? তুই তেমন ভাবে তার গ্যাংয়ে থাকবি যেমন ভাবে থাকলে সে বুঝতে না পারে। আর প্রণয়ের গ্যাং যত ছেলে পেলে আছে সব টাকা দিয়ে তোর বসে নিয়ে আসবি। ঠিক আছে, কিন্তু প্রণয়ের গ্যাংয়ে প্রবেশ করব কিভাবে? টুম্পা নামের একটা মেয়ে আছে যাকে প্রণয় সবসময় তার সাথে রাখে। টুম্পার জায়গায় থাকবি তুই। টুম্পার কি হবে? মৃত্যু। ভাই, যেভাবে হোক আফজাল খানকে মারতে হবে। ফিরোজ আশরাফ চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক। অবাক হওয়ার কথা নিজের, শিকারকে মারা কথা যদি অন্য কেউ বলে অবাক হওয়ার কথা। ফিরোজ বলে, এতে আপনার লাভ? এতে আমার একটাই লাভ, আফজাল খানের সকল সম্পত্তি মালিক হব আমি। মনের ইচ্ছা আপনার পূরণ হবে, শুধু সময়ের অপেক্ষা। তাই করুন ভাই। মাঝরাত, ঘড়িতে সময় তখন 1:23। একা বসে আছে নীল। পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন, অপেক্ষার রাখির জন্য। একটু পরেই চলে আসে রাখি। দরজার পাশে আসতেই ভেতর থেকে নীল বলে, ভিতরে দরজা খোলা আছে। আতঙ্কিত হয়ে ভেতরে প্রবেশ করে রাখি। নীল বলে, তুই তো পুরোই টুম্পা হয়ে গেছিস। টুম্পা কোথায়? বন্দি আছে। আমার তো টুম্পা হওয়ার কথা ছিল। এখন বল, প্ল্যান কি? প্ল্যান হলো প্রণয়ের জায়গায় যাব আমি। আমার বাবাকে মারার জন্য ফিরোজ বাংলাদেশে আসে, তার সাথে প্রণয়ের বাবা আশরাফ চৌধুরী। এসব কি বলিস তুই? হ্যাঁ, যা সত্যি তাই বলছি।
সাবিত চলে গেছে সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশে। কাঠ বাংলো বাড়িতে আছে। ফিরোজ আর আশরাফ চৌধুরী প্রণয়কে শেষ করে তার জায়গায় থাকবে। আমি নিজের বাবাকে বাঁচাতে হবে। তাহলে তো এটা এক দিলে দুই পাখি মারা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছিস তুই। আজ শেষ রাতে প্রণয়ের ড্রাগস বাংলাদেশে যাবে। ড্রাগস? কিন্তু তুই এত কিছু জানলি কিভাবে? রফিকের বন্ধু ফারদিন প্রণয়ের গ্যাংয়ে আছে, সেই সব ইনফরমেশন দিয়েছে। আর আজ শেষ রাতেই প্রণয়ের মৃত্যু হবে, আর সেই মৃত্যুটা আমি নিজের হাতেই দিব। তো এখন কি করতে হবে? তুই চলে যা, প্রণয়ের গ্যাংয়ের সব খবর আমাকে দিবি। ঠিক আছে। রুম থেকে বের হয়ে যায় রাখি। নীল সিগারেটের টান দিয়ে ভাবে, এই নীল পারে না এমন কিছু নেই। গোপনীয় রাস্তায় মোড়ে ট্রাক ভর্তি ড্রাগস। আস্তে আস্তে অন্ধকার শেষ হয়েছে, দিনের আলো হচ্ছে। ট্রাকের নিচে দাঁড়িয়ে আছে প্রণয়। প্রত্যেকটা ট্রাক চলতে থাকে বাংলাদেশের উদ্দেশ্যে। প্রণয় পেছনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে কেউ। শরীরে আছে কালো কোট, মুখে মাস্ক, গলায় বড় স্টাইলিশ চেন, হাতে চাইনিজ কুড়াল। প্রণয় বলে, এই কে তুই, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? জান কেড়ে নিতে এসেছি তোর মৃত্যু দিতে। হেসে ওঠে প্রণয়। হাসি দেখে সে বলে, হেসে নে শেষবারের মতো। শেষবারের মতো হাসছি না, তোর পাগলামি দেখে হাসছি। এই ব্ল্যাক গ্যাং লিডার প্রণয়কে মারবি তুই? মাস্ক খুলতেই অবাক প্রণয়। ভয় পায়, সে 2 কদম পিছিয়ে যায়। সে ভাবতে থাকে এক চেহারার 2টা মানুষ কিভাবে হয়। এত ভাবতে হবে না, আসল পরিচয় জানলে প্যান্টে ভিজিয়ে ফেলবি। আর ব্ল্যাক গ্যাংয়ের কথা কি বললি? কে তুই? নীল, ব্ল্যাক গ্যাংয়ের মেন লিডার, যার পাওয়ারে তুই চলিস। এতটুকু পাওয়ার দিয়েছি বলে গ্যাং লিডার হয়ে গেছিস তুই? তোর ভাবা উচিত ছিল বাপেরও বাপ আছে। তুই তো আসলেই পাগল রে, বাঘের খাঁচায় ঢুকে এত কিছু বলছিস। বড় কথা হলো তোকে দেখার খুব ইচ্ছা ছিল, আজ দেখছি, তাও শেষ সময়ে। এই শুট কর। চারপাশ থেকে বেরিয়ে আসে হাজারো ছেলে পেলে, যাদের হাতে আছে বড় বড় বন্দুক। এক হাত দূর থেকে বন্দুক তাক করে নীলের দিকে। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। হাসি দেখে অবাক প্রণয়। মিনিটেই পোল্টি মারে প্রণয়ের ছেলে পেলে। বন্দুক তাক করে প্রণয়ের দিকে। প্রণয় ভয় বলে, এই তোরা কি করছিস? পেছন থেকে কেউ বলে, তোর সাথে এটাই করার কথা ছিল। প্রণয় পেছনে তাকিয়ে বলে, টুম্পা তুই? রাখি মুখ থেকে মুখোশ খুলে বলে, কই টুম্পা, আমি তো রাখি। বেইমানি করছে আমার সাথে। এত বড় প্ল্যান সাজিয়েছিস তোরা? তাও আবার তোর মৃত্যুর শেষ সময়ে। মৃত্যু আমার না, মৃত্যু হবে তোদের। ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে মাটিতে। চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাখি। রক্তে মাখা কুড়াল ফেলে দেয় নীল। উচ্চ হাসি হেসে বলে, রাখি চল, আর তোরা সবাই চলে যা আন্ডারওয়ার্ল্ডে। রাস্তা ফাঁকা হয়ে যায়। রক্তের ঘ্রাণ পেয়ে কুকুর চলে আসে, খুবলে খায় প্রণয় নিথর দেহ। শেষ রাতের আজান হচ্ছে মসজিদে। আজানের ধ্বনি ভেসে আসে তানুর কানে। ঘুম থেকে উঠে সে হাত বাঁধা চেয়ারের সাথে বাহির থেকে জুতার শব্দ পায় তানু ভাবে হয়তো কেউ আসবে রুমে। ঠিক হয়ে সে বসে, সে বাহির থেকে কারো ডাক। তানু? পেছন ফিরে তাকায়, চেনা কারো মুখের ভয়ে ভেসে আসে তানুর কানে। সামনে দাঁড়িয়ে আছে নীল। তানু বলে, নীল। রাখি দৌড়ে গিয়ে তানুর বাঁধন খুলে দেয়। তানু বসা থেকে উঠে জড়িয়ে ধরে নীলকে। এই যে পাগলির পাগলামি শুরু করে দিয়েছে। আমি পাগলামি করি তাই না? আজ তোর খবর আছে শয়তান। দিলি তো পাগল খেপিয়ে। আরে কি করছো? তুই আমাকে পাগল বললি কেন? পাগল তো আমিও, যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু তোমার মুখে প্রণয়ের মুখোশ কেন? সবই রহস্য। রহস্য মানে? বুঝিয়ে বলো। সময় হলে বুঝতে পারবে। এখন চলো, এখান থেকে বের হতে হবে। আনমনে আছে রাখি হঠাৎ বলে, নীল, ড্রাগস তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটাই তো হওয়ার কথা। ড্রাগস পৌঁছালেই আশরাফ চৌধুরীর কল আসবে প্রণয়ের ফোনে। প্রণয়ের ফোনটাও যে আমার হাতে। খেলাটা জমবে ভালো। ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে তানু। কিছুই বুঝতে পারছে না সে। নীল রাখিকে বলছে রাগী ভাব নিয়ে। তানু বলে, কিসের খেলা জমবে? আর ড্রাগসই বা বাংলাদেশে যাবে কেন? এসব তোমার জানার দরকার নেই। এখন ভালো পথে চলতে হবে তোমাকে। আজ থেকে অন্ধকার জগৎ শেষ তোমার। এখন থেকে শুরু হবে আমার গেম খেলা। নূপুর না ঘুমিয়ে কাটিয়েছে সারা রাত। প্রিয় মানুষের দেখা পেয়েও হারিয়েছে। আবার
চিন্তিত মানুষের অস্তিত্ব খুব খারাপ হয়। তারা সবসময় চিন্তিত থাকে আর সেই চিন্তিত তাকে নিয়ে যায় মৃত্যুর দিকে। নুপুরের হাতে সময় নেই, দুনিয়া ছেড়ে চলে যাবে সে। বিষের বোতল হাতে বিষ ঢেলেছে মুখে, মাথা ঘুরিয়ে পড়ে যায় ফ্লোরে। মিনিটেই মৃত্যু হয় তার। কল হচ্ছে, রিসিভ হচ্ছে না, একের পর এক কল দিয়েই যাচ্ছে। নীল ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কিরে ফোন হয়, ফোন ধরছিস না কেন? বাবা ঘুমিয়েছিলাম তাই রিসিভ করতে পারিনি। যা বলতে চাই শোন, সবই ঠিকঠাক আছে। কেবিন বক্স ভর্তি মা। আফজাল খান এখনও টের পায়নি। তাকে শেষ করে দিলেই পথের কাঁটা দূর হয়ে যাবে। হয়ে যাব আমরা সব কিছুর মালিক। ঠিক বলেছো, এখানে তানু শেষ, নীলকেও মেরে ফেলেছি। সাব্বাস বাঘের বাচ্চা। এখন বল, বাংলাদেশে আছিস কবে? চলে আসবো কিন্তু কিন্তু কি? আমি চাই আফজাল খানের মৃত্যু আমার সামনেই হোক। তাই হবে, আগে দেশে আয় তুই। ফোন রেখে দেয় নীল। পাগলের মতো হাসছে সে। হাসির শব্দ শুনে তানু ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে, এই সকালবেলা হাসছো কেন? আর কে ফোন দিয়েছে? আশরাফ চৌধুরী। রাতের ফ্লাইটে বাংলাদেশে পৌঁছায় নীল, সাথে তানুর বাবা মা। নীল তাদেরকে গোপন কক্ষে রাখে। কেউ জানতে পারলে সব প্ল্যান শেষ। তানুর বাবা মায়ের কাছে সবটাই বলেছে নীল। নতুন বাসা থেকে বের হতেই তানু নীলকে বলে, কোথায় যাচ্ছ? আশরাফ চৌধুরীর সাথে দেখা করতে হবে। আমার অনেক ভয় হচ্ছে, তারা যদি সব জেনে যায়। কিছুই জানবে না। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো ভয় পাওয়ার মেয়ে না। নীল এই কথা বলে বাসা থেকে বের হয়। বাইক নিয়ে সোজা চলে যায় আশরাফ চৌধুরীর বাড়িতে। দরজার পাশে দাঁড়িয়ে বেল বাজাতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দেয়। কাজের লোক হাত উঁচিয়ে সালাম দেয় নীলকে। বাবা কোথায়? সাহেব রুমেই আছে, সাথে আরো কিছু মানুষ। নীলের মনে চিন্তা প্রবেশ করে। তাহলে কি ফিরোজ আশরাফ চৌধুরীর সাথেই আছে? নীল চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে আশরাফ চৌধুরীর রুমে প্রবেশ করতেই চেয়ার ছেড়ে উঠে সে। ফোনায় তুই এসেছিস? এসেছি বাবা। আর এটাই কি ফিরোজ আঙ্কেল? আঙুল দেখে কথাটা বলে নীল। তার কথা শেষ হতেই আশরাফ চৌধুরী বলে, হ্যাঁ এটাই তো ফিরোজ আঙ্কেল ভাই, এটাই আমার ছেলে। প্রণয়কে দেখে কথাটা বলে আশরাফ চৌধুরী। কথার উত্তরে ফিরোজ বলে, পুরোটাই বাঘ মনে হচ্ছে, তার ভিতরে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি চৌধুরী সাহেব। নীল সেখান থেকে চলে যায়। অবাক হয়ে বসে আছে ফিরোজ। তার ভেতর অন্য কিছু মনে হচ্ছে। আসলে কি সে প্রণয় নাকি অন্য কেউ? রাত 9:54 আশরাফ চৌধুরীর পাশে বসে আছে নীল। হাত কাঁধে নিয়ে টিপে দিচ্ছে নীল। হঠাৎ নীল বলে, তোমার শরীরে জ্বর মনে হচ্ছে? এর শরীরটা অনেক গরম হয়ে গেছে। বাবা, এখনই ইঞ্জেকশন দিতে হবে তোমায়। এখন? হ্যাঁ, তুমি সোজা হয়ে বসো, আমি সব রেডি করে নিয়ে আসছি। নীল চলে যায় ছোট্ট রুমে। মুখে মুচকি হাসি। তার পকেট থেকে ছোট্ট বোতল বের করে বলে, এটাই প্ল্যান ছিল। পুরো সিরিঞ্জ ভর্তি কেমিক্যাল পুশ করে আশরাফ চৌধুরীর শরীরে। পুরো শরীরের রক্তে মিশে যায় সেই কেমিক্যাল। কেঁপে ওঠে আশরাফ চৌধুরী। নীল বলে, বাবা, এখন শুয়ে পড়ো। বাসা থেকে বের হয়ে যায় নীল। দুই কোমরে 2টা পিস্তল গুজে বের হয়। উদ্দেশ্য ফিরোজের বাসায় যাবে। অন্ধকার রাস্তা। এই ঢাকা শহর নীরব হয়ে আছে। ঘন্টা 2-1 পরেই পৌঁছে যায় ফিরোজের বাসায়। দরজায় বেল বাজাতেই দরজা খুলে দেয় ফিরোজ। ঠাস ঠাস 2 গুলি গিয়ে লাগে ফিরোজের বুক বরাবর। লুটিয়ে পড়ে সে। হাসছে নীল। ফিরোজ তাকিয়ে আছে তার দিকে। নীল বলে, সময় শেষ তোর। শেষবারের মতো দেখে যা রহস্য মাখা মুখটা। নীল মুখ থেকে মুখোশ খুলতে মৃত্যু হয় ফিরোজের। মুচকি হেসে বাসা থেকে বের হয় সে। বাইক নিয়ে চলে যায় নীল। এসব কে করেছে? কার এত বড় সাহস? ইউনিফর্ম পরে আছে আশরাফ চৌধুরী। মাটিতে পড়ে আছে ফিরোজের লাশ। চারদিকে পুলিশ তদন্ত করছে তারা কে মেরেছে ফিরোজকে। কার এত বড় সাহস যে এত ক্ষমতাবান একটা মানুষকে মেরে ফেলে। স্যার দেখুন, লাশের পাশে এটা পেয়েছি। আশরাফ চৌধুরী দেখে এটা একটা ছোট্ট কাগজ, যার মাঝে লেখা আছে, গেম শুরু, রেডি থাকিস আশরাফ চৌধুরী। এরপরে তোর পালা। টার্গেট মিস করি না আমি। আজ রাতে তোর শেষ দিন। সকাল হওয়ার আগেই মৃত্যু হবে তোর। কাগজ ছিঁড়ে ফেলে আশরাফ চৌধুরী। রাগে বলতে থাকে, এই খুনিকে যত তাড়াতাড়ি ধরতে পারবো ততই আমাদের ভালো। ওকে স্যার।
আশরাফ সেখান থেকে চলে যায়। গাড়িতে উঠতে উঠতে ভাবে আমাকে মারবে কে সে। আশরাফ পকেট থেকে ফোন বের করে কল দেয় তার ছেলে প্রণয়ের কাছে। ফোন রিসিভ করতেই প্রণয় বলে, হ্যাঁ বাবা বলো। বাসায় থাক, আমি আসছি। ওকে বাবা। ফোন রেখে দেয় আশরাফ চৌধুরী। মুচকি হাসে নীল। তার পাশে তনু। সে বলে, প্রণয়কে কোথায় লুকিয়ে রেখেছ? প্রণয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? নীলের মুখে এমন কথা শুনে তনু অবাক। সে আবারও বলে, কিছু জিজ্ঞেস করছি তোমাকে। যা তোমার জানা আছে তা আবার শুনে কি করবে? নীল তানুর দিকে তাকিয়ে মুচকি হাসে। তানু নীল বলে, খেয়ালটাও তোমারও ছিল। ভুলে গেছো আমি কে? লেডি গ্যাংস্টার। দেখ, এসব থেকে আমাকে বাঁচা। এদিকে ফিরোজকেও খুন করেছে সে। আশরাফ চৌধুরী ভয়ে আছে। তার বাড়ির চারদিকে পুলিশ ঘেরা। প্রণয়ের সামনে বসে আছে সে। প্রণয়ের মুখে খুশির ভাব। আশরাফ আবারও বলে, খুঁজে বের কর এর পিছনে কে আছে, কে মেরেছে ফিরোজ। মাটিতে পড়ে যায় আশরাফ চৌধুরী। গলায় হাত দিয়ে বলে, প্রণয়, আমার খুব কষ্ট হচ্ছে, ডক্টর ডাক বাবা। মুখ থেকে মুখোশ খুলে প্রণয়। তার চেহারা দেখে অবাক আশরাফ চৌধুরী। চোখ দুটো লাল হয়ে আছে তার। আশরাফ বলে, নীল তুই? হাহা, চিনে ফেললি। সময়টাও যে শেষ তোর। এসব তোর কাজ? হ্যাঁ, সবটা আমার প্ল্যান। সাবিত। পেছন থেকে বের হয় সাবিত। মুখে মুচকি হাসি নিয়ে বলে, সরি স্যার। আমার ছেলে ফোনে কোথায়? মৃত্যু। পিস্তলে সাইলেন্সার লাগাচ্ছে নীল। পিস্তল তাক করে আশরাফ চৌধুরীর কপাল বরাবর। আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি তুই। বেইমানি সবার সাথে করতে নেই। তুই বেইমানি করেছিস, তোকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আর আমি বেইমান বা বিশ্বাসঘাতক বাঁচিয়ে রাখি না। দেখ, আমাকে মারিস না। আমি এই শহর ছেড়ে চলে যাব, আর কখনো এই শহরে ফিরে আসবো না। তোকে ছেড়ে দিলে এই শহর ছেড়ে অন্য শহরে গেলেও সেখানেও কারো না কারো সাথে বেইমানি করবি। জায়গা সম্পত্তি আর টাকার লোভ সবাই সামলাতে পারে না, তেমন তুইও পারবি না। আশরাফ কথা বলার আগে কেমিক্যাল মৃত্যু হয় তার। নীল বলে, সাবিত, ছাদের উপর দিয়ে চলে যা তুই। তুই কি করবি? আমার চিন্তা তোর করতে হবে না। চলে যায় সাবিত। নীল মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয়। রাত পেরিয়ে সকাল হয়। বাসা ভর্তি মানুষ, চারিদিকে পুলিশ। আশরাফ চৌধুরীর মৃত্যুতে সবাই অবাক। এত ভালো মানুষ মারা যায় কিভাবে? নেই তার কোনো অসুস্থ। নীল বসে আছে আশরাফ চৌধুরীর লাশের পাশে। বিরক্ত হচ্ছে সে। জোর গলায় বলে, এখানে বসে থাকলে হবে না, আমার বাবার লাশ দাফন করতে হবে। নীল, তুই এসব কি বলছিস? সবাই তাকিয়ে আছে তোর দিকে। শালা নীল কাকে বলছি? আমি তো প্রণয়। এখানে যারা আছে তাদের কাছে তুই প্রণয়, কিন্তু আমাদের কাছে তুই নীল। শোভিত নীলের কানের পাশে গিয়ে কথাগুলো বলে। তাদের কথা বলা দেখে শাহিদ বলে, ছোট সাহেব স্যারকে বেশি সময় এভাবে রাখা যাবে না। কান্না করতে থাকে প্রণয়। যার অভিনয় বোঝার মতো মানুষ এই মৃত মানুষের বাড়িতে নেই। পুলিশের মাঝে চলছে হাজারো প্রশ্ন। এসআই তারেক বলে, প্রণয় স্যার কি মারা গেছে নাকি খুন করা হয়েছে তাকে? অবাক নীল তারেক সাহেবের কথা শুনে। তারেক সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে এসে। সাবিত বলে, খুন? হ্যাঁ, খুন। একটা ভালো মানুষ কিভাবে মারা যায়, যার শরীরে নেই কোনো অসুস্থতা, নেই কোনো রোগ? এই ধরনের মানুষ খুন ছাড়া মারা যেতে পারে না। আমার বাবা খুন হয়েছে, কি প্রমাণ পেয়েছেন আপনারা? এই দেখুন, এই কেমিক্যালগুলো তার শরীর থেকে বের করা হয়েছে। নীল তাকায় সাবিতের দিকে। সাবিত তাকিয়ে আছে নীলের দিকে। কি হচ্ছে এসব নীল ভাবে। তাহলে কি সব প্ল্যান এখানেই শেষ হয়ে যাবে? তারেক সাহেব, যা প্রমাণে পায় না কেন সেটা পরে দেখা যাবে, আগে লাশ দাফন করুন। নীল পেছনে তাকাতেই অবাক। আকাশ ভেঙে পড়ে তার মাথায়। ইউনিফর্মে আছে তনু, তাকিয়ে আছে নীলের দিকে। সাবিতের চেহারায় ভয়ের ছাপ। তারেক সাহেব বলে, জি ম্যাডাম, লাশ এখনো দাফন হবে। দাফন হয় আশরাফ চৌধুরীর লাশ। রাত হয়। বাসায় ফিরে নীল মাঝপথে আসতেই সামনে দাঁড়ায় তানু। নীল বলে, এসব কি টানো? কই কিছু না তো। পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়ে আশরাফ চৌধুরীর বাড়িতে গিয়েছিলে কেন? আর ওই পুলিশ বা তোমাকে চিনে কিভাবে? আমি তাদের অফিসার, তাই চিনে। অফিসার মানে? এত কিছু বলতে পারবো না, কথা না বলে বাসায় চলো।
নীলের কাঁধে মাথা রেখে হাঁটতে থাকে তানু। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বলছে, পরিবেশটা মারাত্মক সুন্দর ছিল। তানু বলে, অনেক প্ল্যান করতে পারো তুমি, আর সেই প্ল্যানের শেষ সমাপ্তি দিব আমি, আর সেই সমাপ্তিটা হবে তোর মৃত্যু দিয়ে। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে নীল। ঘড়িতে রাত 3:47। পাশে তাকায় দেখে তানু বালিশ ধরে ঘুমিয়ে আছে। নীল ভাবে সবটাই কি দুঃস্বপ্ন ছিল, কিন্তু আশরাফ চৌধুরীর লাশ তো দাফন হয়েছে। তাহলে তানু যে পুলিশের ইউনিফর্ম পরেছিল এইসব স্বপ্ন ছিল? তানু নীলের জায়গায় হাত দিয়ে দেখে নীলের মাথা বালিশে নেই। হকচকিয়ে উঠে সে। কি হয়েছে, এত রাতে বসে আছো কেন? কিছু না। ভোর রাত, আজান হচ্ছে মসজিদে। অন্ধকার রুম, চারপাশে ছেলেপেলে গোল হয়ে বসে আছে 3জন মানুষ। টেবিলের উপর টাকার ব্রিফকেস। কেউ হাসছে, তার হাসি দেখে অন্যজন বলে, লাগলে আরো পাবি। এর বদলে নীলকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। এখন উঠতে হবে, সকাল হওয়ার আগেই সেখানে যেতে হবে। যা। ম্যাডাম, এত বড় গেম, পাশের মানুষ বেঈমান হয়ে গেল। টাকার কাছে সব ছোট, টাকার নিচে সব। এই টাকার লোভ সবাই সামলাতে পারে না, আর যে টাকার লোভ সামলাতে পারে সে এই দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ। ঠিক বলেছেন। এভাবে কান্না করার কি আছে? আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না। ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। নীল তানুর চোখের পানি মুছতে মুছতে বলে, বাবার খেয়াল রেখো, একদম কষ্ট পাবে না, বলে দিলাম। সবার কাছে বিদায় নিয়ে বাসা থেকে বের হয় নীল। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাবিত, সাথে রাখি। নীল গাড়িতে উঠতে পেছন থেকে তানুর ডাক, নীল দাঁড়াও। থমকে দাঁড়ায় নীল। দৌড়ে আসে তানু, এসে জড়িয়ে ধরে নীলকে। চোখে পানি জমেছে। নীল বলে, আবার কি হয়েছে? আমার অনেক ভয় হচ্ছে, তোমার যদি কিছু হয়ে যায়। আমাকে সেটা তুমি ভালো করেই জানো। আমি আগুন নিভাতেও পারি, আবার জ্বালাতেও পারি। নীল কথা শেষ করে গাড়িতে বসে। গাড়ি চলতে থাকে। এয়ারপোর্টের উদ্দেশ্যে ড্রাইভ করছে রাখি। সাবিত বলে, আন্ডারওয়ার্ল্ডের প্রতিটা মানুষের মৃত্যু হয়েছে, এসব তানুকে জানিস না কেন? সে আগের নীলা নেই, সে এখন তানু। গ্যাংস্টার জীবন তার জন্য শেষ। ভালো পথে পা দিয়েছে সে, সংসারে খেয়াল দিয়েছে সে, অন্ধকার পথ শেষ তার। কিন্তু এইসব কার কাজ বলতে পারবি কি? কে মেরেছে আমাদের লোকদেরকে? নিউ ইয়র্ক জুড়ে 2টো মানুষ আছে যারা এই কাজ করছে। কারা বা কে? বুড়া বুড়ি। ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারেনি, নূপুরকে পাচ্ছে না, নিখোঁজ হয়েছে সে। রুমের ভিতর বড় বড় পাওয়ারের মানুষ। জানের ভালোই নামডাক আছে। নিউ ইয়র্ক তাদের আয়ত্তে আছে। হুট করেই কেউ বলে, ম্যাডাম, নূপুরের মৃত্যু হয়েছে। স্তব্ধ হয়েছে সবাই, বেশি করে বুড়ি। বুড়ির রাগ জমিয়ে বলে, এসব কি বলছিস? নূপুরের মৃত্যু হয়েছে মানে? বুড়ির দিকে এগিয়ে দেয় কিছু ছবি, যা দেখে অবাক বুড়ি। এসব কি? ইচ্ছাকৃতভাবে মরবে কেন নূপুর? সাজিদা, দেখি ছবিগুলা। বুড়ির হাত থেকে ছু মেরে ছবিগুলো নিয়ে যায় বুড়ো। সে বলে, এইসব কিছুর পেছনে কিছু একটা আছে। ইচ্ছাকৃতভাবে মরে যাওয়াটা খুবই চিন্তার একটা বিষয়। সব রহস্যের খবর আজ রাতেই পাবো। কিভাবে? সেটা সময় হলেই জেনে যাবি সবাই। জি ম্যাডাম। নীল নিউ ইয়র্কে এসে পৌঁছায়। রাস্তা ভর্তি গাড়ি। হঠাৎ ছোট্ট কণ্ঠে এক মেয়ের ডাক, ভাইয়া 10 টাকা দাও তো। অবাক নীল। মেয়েটার বয়স 7 বা 8 হবে। এত ছোট একটা মেয়ে এসব বলছে। ও ভাইয়া 10 টাকা দাও না, অনেক ক্ষুধা পেয়েছে। তুই থাকিস কোথায়? এই তো একটু সামনেই। তোর বাসায় কে কে আছে? অসুস্থ মা। তোর বাবা নেই? না, রাস্তার থেকে তুলে এনেছে একটা মহিলা। এখন থেকে তুই আমাদের বাসায় থাকবি। না, আমি কোথাও যাব না, আমার মাকে ছেড়ে। তোর মা আমাদের সাথে যাবে। আচ্ছা, তোর নাম কি? ওরনীলা। খুব সুন্দর নাম, রফিক। বল। ওরনীলা আর তার মাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে যা। তুই কোথায় যাবি? সেটা তোর জানতে হবে না। ম্যাডাম, নীল চলে এসেছে। চেয়ারে হেলান দিয়ে বসে আছে 2টা মানুষ, যাদের মাঝে অন্য কিছু নেই, কথা হচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। খুব চালুভাবেই বলে ওঠে ওপরের কথাগুলো। মুচকি হেসে সে বলে, ঠিক সময়ে শত্রুর আগমন, মেরে ফেল তাকে। কিন্তু কোনো কিন্তু না, ব্রিফকেস ভর্তি টাকা দিয়েছি,
লাগলে আরো পাবি। হুম। বের হয়ে যায় মেয়েটা, পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারো নাম্বারে। কতটুকু? প্রায় কাছাকাছি। কিছুতেই যেন জীবিত না থাকে। ওকে। ফুপিয়ে কান্না করছে তানু। দূরে আছে তার প্রিয় মানুষ। বিভিন্ন ধরনের চিন্তা তার মাথায় আঘাত করছে। প্রিয় মানুষের কিছু হবে না তো? অন্ধকার রুমে নাক টেনে কান্না করছে সে, হাতে প্রিয় মানুষটার শার্ট। হঠাৎ কারো প্রবেশ তার রুমে। এভাবে কান্না করছিস কেন বলতো? পিছন ফিরে তাকায় সে, দাঁড়িয়ে আছে তার মা। তানু দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, সেখানে অনেক খারাপ মানুষ বসবাস করে, অনেক শত্রুর মেলা সেখানে। তারা সামনে থেকে আঘাত করে না, তারা আঘাত করে পেছন থেকে। যদি আমার নীলের কিছু হয়ে যায় আমি বাঁচবো না মা। কিছুই হবে না নীলের। তাই যেন হয়। হয়েছে, কান্না থামা, খেতে আয়। এই অন্ধকার রুমে বসে থাকিস কিভাবে বলতো? আমি অন্ধকার ভালোবাসি, সেটা তুমি জানো। জানি। খেয়ে আয়, আমি নিচে গেলাম। ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রফিক, সাথে ছোট্ট মেয়ে অর্নিলা। রফিকের ধারণা এটাই অর্নিলার বাড়ি। ঘরের চারপাশটা খুবই পরিষ্কার। রফিক আবারও ধারণা করে এটা নিশ্চয়ই অর্নিলার করে, সে নিজে পরিষ্কার না। তার বাড়িটা বা ভাঙা ঘরের চারপাশ খুবই পরিষ্কার। রফিক বলে, অর্নিলা, তোর মা কোথায়? ভিতরে শুয়ে আছে। রফিক অর্নিলাকে নিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে অর্নিলার মা ঘুমিয়ে আছে বিছানায়। চারপাশে কাঠের তক্তা লাগানো, তার উপরে থালা বাসন রাখা আছে। অর্নিলা বলে, ভাইয়া, এটা আমার মা, আর এটা আমার ঘর, মানে আমার আর আমার মায়ের থাকার জায়গা। রফিক তাকায় অর্নিলার মায়ের দিকে। রফিকের তাকানো দেখে অর্নিলা তার মাকে ডেকে তোলে। মা! এক ডাকেই উঠে অর্নিলার মা। তার মেয়ের সাথে রফিককে দেখে বলে, কি রে মা, এটা কে? অর্নিলার মা বিছানা ছেড়ে উঠতে কষ্ট হচ্ছে। অর্নিলা দৌড়ে গিয়ে তার মাকে ধরে বলে, মা, এটা আমার ভাইয়া, তোমাকে আমাকে নিয়ে যেতে এসেছে। কোথায় যাব? এভাবে অসুস্থ হয়ে আর কতদিন বলুন? আপনাকে ভালো করতে হবে, আপনার ভালো চিকিৎসা দরকার। রফিকের কথা শুনে অর্নিলার মা কেঁদে দেয়, কান্না কণ্ঠে বলে, চিকিৎসা করতে হলে তো। আপনার এসব নিয়ে ভাবতে হবে না, আমার সাথে চলুন। আর্নিলা, আই। রফিক তাদেরকে নিয়ে বের হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। রফিক তাকায় অর্নিলার দিকে। খুশি মনে হচ্ছে তাকে। বিপদের সময় যা অভাবী মানুষের পাশে থাকাটা আল্লাহ অনেকটাই খুশি হয়। টেবিল ভর্তি মদের বোতল, মদের গ্লাসে বরফের টুকরো মিশিয়ে ঢুকঢুক করে খাচ্ছে সবাই। হঠাৎ সাথে থাকা একজন বলে ওঠে, বাইরে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। এখানে আবার কে আসবে? আর আসলেও ও বা কি হবে মৃত্যু ছাড়া? এই দেখতো কে? তাদের মাঝে একজন বাহিরে যেতেই গুলির শব্দ পায় সবাই। ধরফড়িয়ে ওঠে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ। দরজার বাহিরে থেকে লাশ ছিটকে পড়ে তাদের সামনে। দু কদম পিছিয়ে যায় সবাই। বাহিরে থাকা সে বলে, মৃত্যুকে ভয় পাবার মানুষ আমি না। আফসোস তোদের জীবনের জন্য। বিনা টিকিটে চলে যেতে হবে সবার। অবাক সবাই। দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল, হাতে পিস্তল, মাথায় লম্বা টুপি, পরনে আছে কালো কোট, কাঁধ থেকে কোমর পর্যন্ত পিস্তলের বুলেট, গলায় ঝিলিক দিচ্ছে স্টাইলিশ চেন। চেয়ারে বসে থাকা একজন বলে, এটা জোকস মারার জায়গা নয়। আমি জানি তুই অনেক কিছু করতে পারিস। এখানে আজকে তোর কিছু চলবে না, তোর শুধু হবে মৃত্যু, নিশ্চিত। মৃত মানুষ আবার মৃত্যু কিভাবে? একজন শত্রুর সামনে বেশিক্ষণ থাকতে নেই। মেরে ফেল তাকে, মেরে নিউ ইয়ারের শেষ সীমানায় ফেলে আসবি। কথা শেষ হওয়ার আগেই নীল গুলি করে সামনে থাকা মানুষটার পায়ে লুটিয়ে পড়ে। সে পাশে থাকা ছেলে পেলে দৌড়ে পালায়। নীলের ঠোঁটে এক চিলতে মুচকি হাসি। বুড়ি কোথায়? আমার মৃত্যু হলেও বলবো না। মৃত্যুর পথে আছিস তুই, এখনো সময় আছে, বল বুড়ি কোথায়? হা হা হা, পেছনে তাকিয়ে দেখ, বলছি তোর মৃত্যু নিশ্চিত। নীল পেছনে থাকায় দুই দিক থেকে পিস্তল তাক করে আছে তার দিকে। নীল আবারও সামনের দিকে তাকাতেই তার বুক বরাবর একটা লাথি দেয়। ছিটকে পড়ে সে। কলার চেপে মাটি থেকে তুলে বলে,
যদি আমার কপালে গুলি করতি তোর কিছু হতো না তাহলে। তোর আমার বুকে যদি গুলি করতিস তাহলে তোর কিছু হতো না তোর। আমার বেঁচে থাকা মানে তোর মৃত্যু। এসবের পিছনে কে আছে? পুরোটাই গেম মনে হচ্ছে। গেম সাধারণ মানুষের সাথে খেলতে নেই, গেম বিরাট সাহসী মানুষের সাথে খেলতে হয়। বাম পাশ থেকে কথা বলছে কেউ। নীল সেদিকে তাকাতেই তার দুনিয়া উল্টো মনে হচ্ছে। মৃত্যু তার চারদিকে ঘুরঘুর করছে। আপন মানুষেরা বেইমানি অতিরিক্ত ভয়ানক হয়। নীল তাকিয়ে আছে বাম পাশে থাকা লোকটার দিকে। তুই? হাসতে থাকে সে, অতিরিক্ত হাসছে তারা সবাই। নীল ভাবতে থাকে, অতিরিক্ত আপন ভেবেছি যাকে, আজ সে কিনা বেইমানি করছে। টাকা পেয়ে বন্ধুত্ব ভুলে গেছে। আজ বুঝেছি বেইমানি মানুষ খুবই ভয়ানক হয়। কার সাথে কখন বেইমানি করে বলা যায় না। কিরে, ভয় পেলি মনে হচ্ছে? ভয় পেয়েছি তোকে দেখে, কারণ বেঈমান মানুষকে সবাই ভয় পায়। কেন এমনটা করেছিস? যা চেয়েছিস সবই তো দিয়েছি, তাহলে বেঈমানি কেন করলি? টাকার কাছে বন্ধুত্ব কিসের? টাকা পেলে সবই হয়। তুই প্রকৃত বন্ধু না। যদি প্রকৃত বন্ধু হতে পারতি, বেঈমানি করতে পারতি না। টাকাটাই আমার কাছে সব, বন্ধুত্ব দুদিনের। তোর জায়গাটা আমার চাই, হয়তো আজ পেয়ে গেছি। উপরে ভালো থাকিস। অচেনা মেয়ে পিস্তল তাক করে নীলের দিকে, হাত কাঁপছে তার। টিগার চাপতেই দুইটা গুলি গিয়ে লাগে নীলের বুক বরাবর মাটিতে পড়েছে। তাকিয়ে আছে রাখির দিকে। দুনিয়া অন্ধকার হয়ে আসছে তার। মৃত্যুর যন্ত্রণা তার কাছে হাসি মনে হচ্ছে। আপন মানুষের হাতে মৃত্যু। দুনিয়া অন্ধকারে পরিণত হয়েছে তার। খুন করা হয়েছে ব্ল্যাক গ্যাং লিডার নীলকে। বাবা, এটা কিভাবে সম্ভব? এত ভয়ানক মানুষের খুন? প্রতিটি ঘরের টিভিতে ভাসছে ব্ল্যাক গ্যাং লিডারের মৃত্যুর খবর। প্রতিটা নিউজে দেওয়া হয়েছে তার মৃত্যুর খবর। অবাক নিউ ইয়র্কের প্রতিটা মানুষ। হাসছে নরপিশাচগুলো যাদের মাঝে আছে হিংসা আর লোভ। লোভ আর হিংসাটা দুটোই মানুষকে শেষ করে দেয়। হয়তো তাদেরও মৃত্যু হবে। মৃত্যু হবে বেঈমান কিছু মানুষের। মৃত্যু হবে তাদের যারা টাকার লোভে পড়ে প্রকৃত বন্ধুর সাথে বেইমানি করে। মৃত্যু হবে যারা সামান্য টাকার লোভে পড়ে প্রকৃত বন্ধুর বুকে গুলি করে। আসলেই কি নীলের মৃত্যু হয়েছে, নাকি আবারও ফিরে আসবে অন্য রূপে? এখানেই শেষ নয়।